আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের মাঝে উপস্থিত হয়েছি ভেক্টরের ওয়ান শট ক্লাসে। ঠিক আছে, আসো শুরু করি। তো প্রথমে আমরা দেখব ভেক্টরের লব্ধি। ভেক্টরের লব্ধির জন্য আমরা বেশ কয়েকটা মেথড জানি। এটা হচ্ছে দুইয়ের অধিক ভেক্টরের লব্ধি নির্ণয় করার জন্য আমরা উপাংশের মাধ্যমে হিসাব করি, আবার দুইটি ভেক্টরের লব্ধির বের করার জন্য আমরা সামান্তরিক সূত্র ব্যবহার করি। ঠিক আছে, প্রথমে আগে আমরা দেখি ভেক্টরের লব্ধি কীভাবে বের করা যায়। ঠিক আছে, তো আচ্ছা, এখন যদি কোনো একটা ভেক্টর পি হয় এবং আরেকটি ভেক্টর কিউ হয়, তাদের মধ্যবর্তী কোণটা হচ্ছে আলফা এবং লব্ধি হচ্ছে আর হয়, তাইলে আমরা লব্ধি বের করার সূত্র কি জানি। নর্মালি যদি ভেক্টর ফর্মেটে লব্ধি লিখি তাহলে লব্ধি আর সমান লেখা যায় কিউ প্লাস পি। এটা ভেক্টর ফর্মেটে লেখা যায়, কিন্তু এইটাকে স্কেলার ফর্মেটে লিখতে হলে আমরা কি করব? ঠিক আছে, এখানে আমরা সামান্তরিক সূত্র ইউজ করি। এখন ভেক্টরের যদি মান বের করতে চাই, মান এটা আর ভেক্টরের মান কি আসবে? রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq, আর এখানে আসবে হচ্ছে লব্ধি নির্ণয় করব। তো আমরা এটা কি শুধুমাত্র লব্ধির মান, এখন লব্ধির দিক নির্ণয় করা লাগবে না। আমি ধরলাম যে পি ভেক্টরের সাথে থিটা কোণ উৎপন্ন করে, লব্ধিটা পি ভেক্টরের সাথে থিটা কোণ উৎপন্ন করছে, তাইলে লব্ধির দিক হবে দিক থিটা সমান ট্যান ইনভার্স, এখানে আমরা লিখব উপরে যার সাথে উৎপন্ন কোণ তার বিপরীতটা, তার মানে কিউ সাইন আলফা পি প্লাস কিউ কজ আলফা। সবগুলোর প্রমাণ একাডেমিক ক্লাসে হয়তো বা দেখানো হবে, কিন্তু এখন তো দেখানো সম্ভব না। তোমরা জাস্ট সূত্রগুলো দেখি। এখন বেশ কিছু কেস দেখতে হবে। কেসগুলো কেমন, যে এমন হইতে পারে আমার কোন সময়, মানে কিছু কিছু স্পেশাল কেস, যেমন ভেক্টরের সর্বোচ্চ মান কত হবে, সর্বনিম্ন মান কত হবে, এটা যদি একটা আরেকটার উপর লম্ব হয় তখন কেমন হবে, সব কিছু আমরা দেখব। ঠিক আছে, এখন ভেক্টরের সর্বোচ্চ মানের ক্ষেত্রে দেখো তো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ আলফা। এখন আমরা জানি এইটা সর্বোচ্চ মানের জন্য কি হইতে হবে, কস থিটার সর্বোচ্চ মান হলে কি আমরা ভেক্টরের সর্বোচ্চ মান পাবো। এখন কস থিটার সর্বোচ্চ মান কত ডিগ্রিতে? কস 0 ডিগ্রিতে। তার মানে আলফা সমান, যদি আমরা হিসাব করি যে আলফা সমান 0 ডিগ্রি, তাইলে আমরা সর্বোচ্চ মান পাবো যে আর সমান, তাহলে লেখা যাবে কি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ আলফা। এই জায়গা থেকে যদি আমরা এখান থেকে লিখি, এই যে এমন আসবে যে 2pq এখানে কজ 0 ডিগ্রি, তার মানে 1, তার মানে এখানে থাকবে হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq। এটা কি পি প্লাস কিউ হোল স্কোয়ারের সূত্র না? এটাকে রুট করলে থাকবে হচ্ছে জাস্ট আমার থাকবে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, সরি পি প্লাস কিউ থাকবে। এটা কি সর্বোচ্চ মান। ঠিক আছে, এখন সর্বনিম্ন মান কখন হইতে পারবে? যখন আলফার মান সবচেয়ে ছোট তখন হইতে পারবে সর্বনিম্ন মান। সর্বনিম্ন মানটা কত হইতে পারে? আলফা সমান যদি 180 হয় তাহলে হয় সর্বনিম্ন মান, কারণ কজ 180 ডিগ্রির মান -1, এটাই কি কজের সবচেয়ে ছোট ভ্যালু। এখন তাইলে এটা হইতে পারে কি আর সমান পি ডিফারেন্স কিউ। হিসাব করে দেখো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2pq। এখন এটা সমান লেখা যায় পি ডিফারেন্স কিউ। ঠিক আছে, এটা হচ্ছে সর্বনিম্ন মান, সর্বনিম্ন মান। এখন আমার আর কিছু কাজ আছে। এখন আমরা যেহেতু 0 ডিগ্রি 180 ডিগ্রি বের করলাম, 90 ডিগ্রিটা হিসাব করে দেখি। আলফা সমান যদি 90 ডিগ্রি হয় তখন কি হবে? তখন জাস্ট কি 2pq কজ আলফা, কজ 90 ডিগ্রির মান কত? 0, সেই হিসাবে থাকবে কি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, জাস্ট এইটুকুই থাকবে। আর সমান থাকবে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এইগুলা আমরা আগে মনে রাখি। এখন এটা তো শুধুমাত্র দুইটা ভেক্টর গেল, এখন দুইয়ের অধিক ভেক্টরের লব্ধি আমরা কীভাবে নির্ণয় করব সেটা দেখি। ঠিক আছে, এখন দুইয়ের অধিক, এখন যদি এমনগুলো অনেকগুলো ভেক্টর থাকে,
তোমার আমি বললাম যে একটা ভেক্টর আছে এই বরাবর, আচ্ছা একটু কালারটা চেঞ্জ করি তাহলে ভালো বোঝা যাবে। একটা ভেক্টর আছে এই বরাবর, একটা আসছে আর একটা ভেক্টর আছে ধরলাম এই বরাবর, একটা ভেক্টর আছে ধরলাম এই বরাবর, আর একটা ভেক্টর আছে ধরলাম, ঠিক আছে। এখন এই যে আমি প্রত্যেকটার নাম দিই, এখন বলছি এটা হচ্ছে পি ভেক্টর, এটা কিউ ভেক্টর, না এবিসিডি নাম দিই, কারণ পি কি আর আমি লিখবো যে আর সমান হচ্ছে লব্ধি। তো এটা ধরলাম এ ভেক্টর, এ ভেক্টর, এটা বি ভেক্টর, এটা সি ভেক্টর, এটা ডি ভেক্টর। এখন ভেক্টর কি দুইটা তো নাই, যে এখানে দুইটা থাকলে কি আমরা সামগ্রিক সূত্র ইউজ করে ফেলতাম, কিন্তু এখানে তো দুইয়ের অধিক ভেক্টর, তো আমরা কি করব এখানে লম্বাংশ উপপাদ্য ইউজ করব, ঠিক আছে। লম্বাংশ উপপাদ্য কি, এখন আমি সবগুলার এক্স অ্যাক্সিস বরাবর উপাংশ নিব, আবার সবগুলার ওয়াই অ্যাক্সিস বরাবর উপাংশ নিব। তো আমরা এক্স অ্যাক্সিস বরাবর যদি উপাংশ নিই, আমি ধরে নিই যে এইটার সাথে উৎপন্ন কোণ হচ্ছে θ1, এইটার সাথে উৎপন্ন কোণ θ2, আর এইটা তো এর সাথে আছে, তার মানে এইটা আমি ধরছিলাম দেখি এটা হচ্ছে 0 ডিগ্রি, 0 ডিগ্রি, আর এইটা হচ্ছে আমি ধরলাম θ3। এখন আমরা লিখতে পারি এক্স অ্যাক্সিস, এক্স অক্ষ বরাবর কি আমি ধরলাম যে আর এক্স, এটা সমান আমরা লিখতেই পারি আর এক্স, ঠিক আছে। এটা সমান আমরা কি লিখতে পারবো, আর অক্ষ বরাবর কত আছে, তাই না। এখন আমি লিখতে পারি যে এ ভেক্টর কজ θ1 প্লাস বি ভেক্টর কজ θ2 প্লাস ডট 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 চলতেই থাকবে। এখন আর ওয়াই সমান আমরা লিখতে পারি আর ওয়াই সমান কি লিখতে পারি, যে এ ভেক্টর সাইন θ1 প্লাস বি ভেক্টর সাইন θ2 প্লাস ডট 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 ডট, এইভাবে যদি আমি লিখি। এখন দেখো তো আমরা যদি দুইটার বর্গ করি সমীকরণ, এটা সমীকরণ দিলাম হচ্ছে 1, এটা সমীকরণ দিলাম হচ্ছে 2, এবং সমীকরণ 1-এর বর্গ এবং 2-এর বর্গ যদি যোগ করি তাহলে কি আসে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, তাহলে আসবে হচ্ছে আর সমান √ এই যে প্রত্যেকটাই এ স্কোয়ার কজ স্কোয়ার θ1, এ স্কোয়ার সাইন স্কোয়ার θ1, সাইন স্কোয়ার θ1 আর কজ স্কোয়ার θ1 কি হয় 1 হয়ে যায়, তার মানে থাকবে হচ্ছে জাস্ট এমন, যে এইটা হিসাব করলে থাকবে হচ্ছে তোমার এটা সমান কি থাকে, যে এ স্কোয়ার সাইন স্কোয়ার θ1 এত এত, তার মানে এইটা সমান আর এক্স। তো আর এক্স সমান কি একবার লিখে দেওয়া যাবে যে আর স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস আর ওয়াই স্কোয়ার, কারণ কি যে সাইন স্কোয়ার θ1 কজ স্কোয়ার θ1 সাইন স্কোয়ার θ2 কজ স্কোয়ার θ2 সবগুলো 1 হয়ে যাবে, তার মানে এ স্কোয়ার বি স্কোয়ার এরকম সবগুলোরই থাকবে, তাই না। ওইটা সমান কি আর স্কোয়ার, আর এটা আর ওয়াই স্কোয়ার, ঠিক আছে। আমরা ডিরেক্ট এইভাবে লিখতে পারবো। এখন আমরা এটার মান দেখি, দিক কেমন বের করা যায়, দিক হচ্ছে থিটা সমান tan ইনভার্স ওয়াই বাই এক্স, তার মানে কি লেখা যায় আর ওয়াই বাই আর এক্স। কারণ কি হচ্ছে আমি জানি কি এইটার যে লব্ধিটা বের করছিলাম, লব্ধিটা কেমন হয়েছিল, লব্ধিটা হয়েছিল হচ্ছে জাস্ট যদি আমি আঁকাই তাহলে এই লব্ধিটা হচ্ছে এই যে এই বরাবর আমার কি আছে, আর এই বরাবর আছে কি আর এক্স, আর এই বরাবর আছে আর ওয়াই, ঠিক আছে। তো এখন এটার লব্ধি কি tan ইনভার্স ওয়াই বাই এক্স না, কারণ এইটা যদি আমি ভূমি হিসাবে কল্পনা করি, এটা যদি মধ্যবর্তী কোণ থিটা হয় তাহলে এইটা কি এই জায়গায় যদি আমি বসাই, কারণ কি সমান্তরাল,
তাইলে আমার ট্যান ইনভার্স ওয়াই বাই এক্সই হয়। এখন আমরা দেখি ম্যাথ সলভ করি। দুইটি ভেক্টর রাশির মান 5 একক করে, ঠিক আছে। মানে প্রথম একটা ভেক্টর দেওয়া আছে আর এ ভেক্টর, এটা সমান কত 5 ইউনিট, আর একটা দেওয়া আছে বি ভেক্টর, এটা সমানও 5 ইউনিট। এখন বলছে তারা একই বিন্দুতে 120 ডিগ্রি কোণে ক্রিয়াশীল, তার মানে আলফা সমান হচ্ছে 120 ডিগ্রি। এখন তোমাকে বলছে তাদের লব্ধির মান ও দিক নির্ণয় করো। আমরা দুইটা ভেক্টর আছে, দুইটা ভেক্টরের লব্ধি নির্ণয় করার জন্য আমরা কি জানি, সামুদ্রিক সূত্র ইউজ করতে পারি না। তো দুইটা ভেক্টর ধরলাম, একটা আছে এরকম আর একটা ভেক্টর আছে হ্যাঁ এরকম। তার মানে এর লব্ধিটা আসবে হচ্ছে, এর লব্ধিটা আসবে কি এই বরাবর না। এখন এর লব্ধিটা আমি ধরি যে এই লব্ধিটা আসতে হচ্ছে এই বরাবর। এখন এই যে এইটা আছে, এইটা আছে এ ভেক্টর আর এইটা আছে হচ্ছে বি ভেক্টর, এদের লব্ধি হচ্ছে আর ভেক্টর, আর মধ্যবর্তী কোণ আলফা সমান 120 ডিগ্রি। এখন আমরা সূত্রটা লিখি, আর সমান √ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos 120। তাহলে এইটা সমান কি লেখা যায় 5 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস 2 ইন্টু 5 স্কোয়ার গুণিত মাইনাস হাফ। এইটা সমান কেন লেখা যায় 5 ইউনিট, ঠিক আছে। আর দিকটা আমরা হিসাব করি, দিকটা কত আসে, দিকটা হচ্ছে দিক থিটা সমান ট্যান ইনভার্স, উপরে কি ছিল কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কজ আলফা, তাই না। এখন কিউ এর জায়গায় কি আছে 5ই আছে, 5 সাইন 120 ভাগ 5 প্লাস 5 কজ 120। এটা সমান কত আসে, তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে 60ই আসবে, কারণ এটা একটা প্রমাণই আছে। তো আমরা মনে রাখবো যে দুইটি ভেক্টরের মান যদি সমান হয়, ঠিক আছে, যে এখানে বলছে না যে দুইটা ভেক্টরের মান কি, দুইটি ভেক্টরের মানই 5 একক, তার মানে পি আর কিউ দুইটারই মান ছিল 5 একক এবং তারা 120 ডিগ্রি কোণে ক্রিয়াশীল। এমন যদি থাকে যে দুইটা ভেক্টরের মান সমান এবং তারা 120 ডিগ্রি কোণে ক্রিয়াশীল, তাহলে লব্ধি হবে তাদের মানের সমান এবং দিক হবে তাদের মধ্যবর্তী দিকের সমদ্বিখণ্ড, মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ড, ঠিক আছে। এখন আমরা পরেরটাই যাই, এ বি সি ভেক্টরের মান যথাক্রমে এত, এ প্লাস বি সমান এত। এখন মানে তিনটা ভেক্টরের মান দিয়েছে, এর মান, বি এর মান এবং সি এর মান, এবং আরেকটা শর্ত দিছে, শর্তটা হচ্ছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান সি ভেক্টর। এখন বলছে এ এবং বি এর মধ্যবর্তী কোণ নির্ণয় করো। তার মানে এ ভেক্টর সমান কত দেওয়া আছে, এ ভেক্টর সমান দেওয়া আছে 12 এটার মান, তারপরে বি ভেক্টরের মান সমান কত দেওয়া আছে 5, আর সি ভেক্টরের মান দেওয়া আছে 13। এখন আমাকে বলছে এ প্লাস বি সমান দেওয়া আছে কি এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এটা সমান হচ্ছে সি ভেক্টর। এখন তার মানে কি এই ভেক্টরটাকে আমরা মানে কনভার্ট করার চেষ্টা করি, কারণ দেওয়া আছে মান, ঠিক আছে। তো এইটাকে যদি আমি বর্গ করি, এ ভেক্টর প্লাস বি ভেক্টর এর বর্গ সমান সি ভেক্টর এর বর্গ। এখন আমাদের একটা বিষয় জানতে হবে যে যখন আমরা ভেক্টরের এই যে হিসাব করছি, ঠিক আছে, যে এ ভেক্টর, এখন সি ভেক্টরের স্কোয়ার মানে কি, এটার স্কোয়ার মানে সি ভেক্টর ইন্টু সি ভেক্টর। এখন এই সময় হবে হচ্ছে ডট গুণন, আমরা ডট গুণন এবং ক্রস গুণন পরে পড়ব, তাও এখন একটু দেখাই দিই। তো দুইটা ভেক্টর যখন এইভাবে থাকবে তখন ডট গুণন হইলে সি স্কোয়ার কজ থিটা, মানে মধ্যবর্তী এমন যদি হয় এ ভেক্টর ডট বি ভেক্টর, এটা সমান লেখা যায় এ ডট বি তারপরে কস থিটা, ঠিক আছে। আমরা এই হিসেবে লিখতে পারি। তো এই জায়গা থেকে লিখতে পারবো কি, প্রথমে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 এ ভেক্টর বি ভেক্টর, তারপরে হচ্ছে দুটো ডট গুণন, তার মানে কস থিটা সমান সি স্কোয়ার, ঠিক আছে। এখন এখান থেকে যদি মান বসাই তাহলে থিটা সমান কি লেখা যায় কজ ইনভার্স, একবার আমি মোটটা লিখে দিই,
উপরে লেখা যায় সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 2 ইন্টু এ ইন্টু বি। ঠিক আছে, এখন আমি এই অংশটা তো কাঁদেন না, কারণ আমি তো বোঝানোর দরকার বোঝাই ফেলছি, এখন এটা মুছে দিতে পারি। এখন এই জায়গা থেকে আমরা লিখতে পারি থিটা সমান কজ ইনভার্স, উপরে কত থাকছে 13 স্কোয়ার মাইনাস 12 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার বাই 2 ইন্টু এ ইন্টু বি। এখন দেখো তো উপরের অংশটুকুর মান কত 0, তার মানে আমার থাকছে হচ্ছে কজ ইনভার্স 0 বাই সামথিং মানে 2ab। এখন এটা সমান কি লেখা যায় কজ ইনভার্স 0, কজ ইনভার্স 0 এর মান কত 90 ডিগ্রি। ঠিক আছে, তার মানে আমরা বলতে পারবো যে কখন হচ্ছে এই শর্তটা পূরণ করবে, যখন থিটা এর মান 90 ডিগ্রি তখন এই শর্তটা ফুলফিল হবে। ঠিক আছে, এখন আমরা পরবর্তী ম্যাথে যাওয়ার চেষ্টা করি। দেখি এখন বলছে দুইটি ভেক্টরের লব্ধির মান যথাক্রমে 5 একক এবং 4 একক হলে এদের লব্ধির কোন মানটি অগ্রহণযোগ্য, মানে কোন মানটি হওয়া সম্ভবই না। এখন আমরা দেখছিলাম যে লব্ধির সর্বোচ্চ মান কত ছিল, এই যে প্রথম পেজ কই এখানে লব্ধির সর্বোচ্চ মান কত ছিল পি প্লাস কিউ, লব্ধির সর্বনিম্ন মান পি মাইনাস কিউ। ঠিক আছে, তার মানে এর ভিতরেই হওয়া সম্ভব, এর বাইরে কি কখনো লব্ধির মান যাওয়া সম্ভব, সম্ভব না। ঠিক আছে, এখন আমরা দেখি এই প্রশ্নটা কি বলছে। এখন যদি আমরা লিখি তাহলে লব্ধির মান কত হওয়া সম্ভব, আমরা লিখতে পারবো পি ডিফারেন্স কিউ, এটা থেকে বড় অথবা সমান লব্ধি, আর ছোট কিসের সমান পি প্লাস কিউ, এই দুইটার সমান অথবা ছোট। এইটা হচ্ছে গ্রহণযোগ্য হওয়ার শর্ত, এইটা কি গ্রহণযোগ্য। তাইলে এর বাইরে যদি কিছু থাকে তাহলে সেটা কি অগ্রহণযোগ্য হবে। তো এর বাইরে কত আছে 5 আর 4 যোগ করলে কত হয়, এটা যোগ করলে হয় হচ্ছে 9, আর বিয়োগ করলে কত হয়, বিয়োগ করলে হয় 1। একের ছোট আর 9-এর বড় কোনো মান থাকলে সেটা গ্রহণযোগ্য নয়, সেটা অগ্রহণযোগ্য হবে। ঠিক আছে, তো এটা কি এই ডি নাম্বার, এটা দেখো 9-এর থেকে বড়, 11 সবসময় 9-এর থেকে বড়, এটা কি বাস্তবে কখনো লব্ধি পাবা, সর্বোচ্চ পাবা আছে 9 পর্যন্ত। এখন দুইটি ভেক্টর পি ও কিউ এদের লব্ধির কোন মানটি গ্রহণযোগ্য কেবলই লিখে দিয়ে আসলাম ওই পেজে, যে এই যে এইটা যে পি থেকে কিউ এর ডিফারেন্সের থেকে লব্ধির মান সমান অথবা বড় হবে, আর দুইটা যোগফলের সমান অথবা ছোট হবে। ঠিক আছে, এখন পরবর্তী ম্যাথ দেখি। দুইটি ভেক্টর দেওয়া আছে এ প্লাস বি এবং আরেকটি ভেক্টর দেওয়া আছে এ মাইনাস বি, এটার মধ্যবর্তী কোণ কত হইতে পারে। এখন দুইটি ভেক্টর নর্মাল দেওয়া আছে, আমি ধরলাম যে একটা ভেক্টর দেওয়া আছে এমন, এটা হচ্ছে এ ভেক্টর, আরেকটা দেওয়া আছে এটা হচ্ছে বি ভেক্টর। এখন এটা হচ্ছে এ ভেক্টর আর একটা বি ভেক্টর। এখন আমরা কখন যোগ করতে পারবো, দুইটা ভেক্টর যে কোনোভাবে থাকলে আমরা যোগ করতে পারবো, তাই না। তো সেই হিসাবে আমরা বলতে পারি যে শুধুমাত্র 0 ডিগ্রির জন্যই কি যোগ করা সম্ভব, বাকি ক্ষেত্রে সম্ভব না, সম্ভব। বিয়োগ করাও কি সেম, তার মানে 0, 90, 180 সবগুলাই হইতে পারবে। তার মানে আমার অপশন হচ্ছে 0 থেকে 180-র মধ্যে সব, এর বাইরে গেলেও করা সম্ভব, কিন্তু মুখ্য মানে যখন আমরা হিসাব করব তখন 0 থেকে 180-র মধ্যেই সব চলে আসবে। ঠিক আছে, এখন এ ও এ এর বিপরীত ভেক্টরের লব্ধি কেমন দেখো একটা ভেক্টর দেওয়া আছে এ, আর এর বিপরীত ভেক্টর মানে কি, বিপরীত ভেক্টর বলতে কি বোঝায়, মানে সমান এবং দিক বিপরীত দিকে হলে তাকে আমরা বলি একটার বিপরীত ভেক্টর। তো এখন দেখো তো এইটা হচ্ছে যদি আমার এ ভেক্টর হয়, এটা যদি এ ভেক্টর হয় তাহলে এর বিপরীত ভেক্টর হইতে হলে কি হবে, এর সাথে সমান্তরাল হওয়া লাগবে এবং দিক হচ্ছে বিপরীত হইতে হবে। তার মানে এইটা সমান আমি জাস্ট মাইনাস এ বলতে পারি না, তাইলে এর লব্ধি কী হবে, লব্ধি সমান কি, আমরা জাস্ট দুইটার যোগফল করি, আর সমান এ ভেক্টর প্লাস পরেরটা কী ছিল মাইনাস এ ভেক্টর, এটা কত আসে, এটা আসে হচ্ছে 0 ইউনিট। ঠিক আছে, তার মানে দুইটি ভেক্টর যদি একটার বিপরীত হয় এবং তাদের মান যদি সমান হয় তাহলে কি হবে, লব্ধি হবে 0। এখন বলো যে পি কিউ আর মানের তিনটি ভেক্টর একটি ত্রিভুজের তিনটি বাহু একই ক্রমে নির্দেশিত হলে নিচের কোনটি সঠিক। এখন এরকম দেওয়া আছে,
একটি ভেক্টর দেওয়া আছে এই দিক বরাবর এ, আরেকটা ভেক্টর দেওয়া আছে এই দিক বরাবর বি, আবার এই জায়গা থেকে আরেকটা ভেক্টর দেওয়া আছে এই বরাবর সি। ঠিক আছে, এখন এই ভেক্টরটা আমরা কি লিখতে পারি, এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, এটা সি ভেক্টর। ঠিক আছে, এখন তিনটা ভেক্টর কি দেওয়া আছে যে একই ক্রমে সূচিত করা হলো। এখন দেখো তো আমরা এই বিন্দু থেকে শুরু করছি, যোগ করার পরে লব্ধি কি হচ্ছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর। এখন যেই বিন্দু থেকে শুরু করে আবার যদি সেই বিন্দুতে আসে তাহলে আমরা ভেক্টর কি জানি মান এবং দিক নিয়ে হিসাব করে। এখন দেখো তো মান কত হয়ে যাচ্ছে 0, কারণ সেম জায়গা থেকে শুরু করে আবার সেম জায়গায় চলে আসছি, তাইলে এটা সমান কত লেখা যাবে 0 ভেক্টর। ঠিক আছে, তার মানে আমরা লিখতে পারি যে পি প্লাস কিউ প্লাস আর সমান 0, একই ক্রমে সূচিত করা হয়েছে সেই জন্য। এখন বলছে এ এবং বি এর লব্ধির সর্বোচ্চ মান কত। আমরা দেখছিলাম যে লব্ধির সর্বোচ্চ মান কী হতে পারে, পি থেকে শুরু বিয়োগফল সমান লব্ধি এটার থেকে বড় কোন কোন পর্যন্ত হইতে পারে, পি এবং কিউ এর যোগফল পর্যন্ত, মানে বিয়োগফল থেকে শুরু যোগফল পর্যন্ত হইতে পারে। তো সর্বোচ্চ মান কি এইটাই না, এটা সর্বোচ্চ মান হলে কোনটা সঠিক, ডি নাম্বার সঠিক। ঠিক আছে, তো এখন দেখি আমরা ভেক্টরের উপাংশ, কোনো একটা ভেক্টরকে দুইটি উপাংশে ভাগ করা যায়, একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর আর একটা ওয়াই অক্ষ বরাবর, আর অন্যভাবে কেউ কেউ মানে বিভিন্ন অংশে ভাগ করা যাইতে পারে। যেমন দুইটি ভেক্টর যেই দিক বরাবর আছে, জাস্ট আমি একটা ভেক্টরই ওইটা একটা লব্ধি ভেক্টর আছে ওইটাকে আমি দুইটা আলাদা ডিরেকশনেও ভেঙে ফেলতে পারি, সেটা উপাংশ হিসেবে কাজ করবে। ঠিক আছে, আমরা নর্মাল উপাংশটাই দেখি। একটা ভেক্টর দেওয়া আছে এইরকম, এখন এই ভেক্টর আমার হচ্ছে লব্ধি ভেক্টর। ঠিক আছে, এখন এই ভেক্টরটা থেকে আমি উপাংশ যদি ভাঙতে চাই, একটা আমি কি করব, এক্স অ্যাক্সিস বরাবর উপাংশ নিব আর একটা ওয়াই অ্যাক্সিস বরাবর উপাংশ নিব। এক্স অ্যাক্সিস বরাবর যদি উপাংশ নিই তাহলে আমার কি আসবে, এইটা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর উপাংশ, আর এইটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস বরাবর উপাংশ। এখন দেখি এক্স অ্যাক্সিস বরাবর কি উপাংশ কত হয়। আমরা এইটা যদি মধ্যবর্তী কোণ, এই কোণটাকে যদি আমি ধরি, এই মধ্যবর্তী এই কোণটা ছিল হচ্ছে আলফা, এই কোণটা ছিল হচ্ছে বিটা। ঠিক আছে, এবং এক্স অক্ষের বরাবর হয়েছি, তার মানে এটা না আলফা প্লাস বিটা সমান কত ডিগ্রি, 90 ডিগ্রি, কারণ এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস, তার মানে এটা হচ্ছে আর এক্স, আর এস ভেক্টর সমান হবে হচ্ছে আর ভেক্টর কজ আলফা, আর আর ওয়াই সমান হবে আর সাইন আলফা। ঠিক আছে, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর উপাংশের মান এবং একটা আরেকটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর উপাংশের মান। ঠিক আছে, এখন যদি মধ্যবর্তী দুইটি উপাংশ এমন না হয়, ধরো আমি এরকম দিছি, একটি ভেক্টর দিছি এই বরাবর আর একটা ভেক্টর দিছি এই বরাবর, আর এদের লব্ধি আসছে আমার এই বরাবর, এটার লব্ধি ছিল এই বরাবর, তার মানে এইটা ছিল কি পি ভেক্টর, এটা ছিল পি ভেক্টর, এটা ছিল কিউ ভেক্টর। ঠিক আছে, আর এইটা হচ্ছে আর লব্ধি ভেক্টর, এটার সাথে মনে করি আলফা কোণ উৎপন্ন করছিল, এটার সাথে বিটা কোণ উৎপন্ন করছিল। তাইলে আমরা পি সমান লিখতে পারি, পি ভেক্টর সমান, এটা সমান লেখা যায় কি, এটা সমান লেখা যায় পি ভেক্টর সমান আর সাইন বিটা বাই সাইন আলফা প্লাস বিটা। এই সূত্র থেকে কিন্তু আমি ওই সূত্র ডিরেক্ট আনতে পারি। আর কিউ সমান লেখা যায় আর সাইন আলফা বাই সাইন আলফা প্লাস বিটা। ঠিক আছে, মানে যখন আমরা হিসাব করব যে পি, তখন তার উল্টা কোণটা নিব আর নিচে হচ্ছে দুইটা কোণের যোগফল। ঠিক আছে, এইভাবে আমরা হিসাব করতে পারি। আচ্ছা, আমরা ভেক্টর দিই নাই, এটা আসলে সবসময় মান নিয়ে হিসাব করা হয়। ঠিক আছে, এখন এটা দিক নির্ণয় করতে পারে কি, তারপর দেখা যায় কি করা যায়। এইবার আমাকে বলছে পরস্পরের সাথে লম্বভাবে ক্রিয়াশীল দুইটি বলের লব্ধি 80 একক, লব্ধি একটি বলের সাথে 60 ডিগ্রি কোণে আনত থাকে, বল দুইটির মান নির্ণয় করো। ঠিক আছে, এমন দেওয়া আছে যে একটি বল এই দিক বরাবর কাজ করছে আর একটা বল এই বরাবর কাজ করছে।
এরা কি পরস্পর লম্ব, অবশ্যই দেখে ঠিক পাওয়া যাচ্ছে এরা পরস্পর লম্ব। এখন বলছে লব্ধি বলের মান কত। লব্ধি বলটা হচ্ছে আর, আর এর মান কত দেওয়া আছে, আর সমান দেওয়া হচ্ছে 80 একক, তাই না? এই যে আমাকে দিয়ে দিচ্ছে যে লব্ধির মান কত, লব্ধি হচ্ছে 80 একক এবং একটা বলের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তাইলে আমি বলতে পারি যে এই কোণটা হচ্ছে থিটা সমান 60 ডিগ্রি, আর এটা হচ্ছে পি ভেক্টর আর এটা হচ্ছে কিউ ভেক্টর। এখন আমরা কি পি এর মান বের করবো না? পি ভেক্টর সমান কি লেখা যাবে, জাস্ট এটা কি দুইটা মিলাই 90 ডিগ্রি, তার মানে আর কজ থাকলে হচ্ছে পি পাবো আর সাইন হিসাব করলে কিউ পাবো। তার মানে হচ্ছে আর ভেক্টর কজ 60, 80 গুণিত কজ 60-এর মান কত, হাফ, 40 নিউটন। এখন যদি আমি কিউ ভেক্টরের মান বের করতে চাই তাহলে কি পাবো, আর ভেক্টর তারপরে সাইন 60 ডিগ্রি, ঠিক আছে? এটা সমান আমরা লিখতে পারি যে 80 গুণিত কস সাইন 60-এর মানে √3/2, তার মানে 40 √3 নিউটন, ঠিক আছে? বল দুইটির মান ওটা পাই গেছি। একটা কত পাইছি, একটা পাইছি হচ্ছে 40 √3 আর একটা পাইছি 40 নিউটন। আশা করি বোঝা গেছে। এখন আমরা যদি পরের ম্যাথে যাই, পরের ম্যাথ কি বলছে, 60 নিউটন ওজনের একটি ট্রলি ব্যাগকে 30 নিউটন বল প্রয়োগ করে আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে টানা হইলে ব্যাগটির আপাত ওজন কত হবে? মানে তুমি একটা ব্যাগকে টানছো, এখন টানার সময় কি এটা যে বল প্রয়োগ করছে এটা আনুভূমিক এবং উলম্ব দুইটা অংশে ভাগ হয়ে যাবে না? এখন উলম্ব বরাবর তুমি যেদিকে বল করছো এটা যদি উপরের দিকে হয়, টানার সময় অবশ্যই উপরের দিকে হবে। তার মানে কি তোমার এখন আপাত ওজন, তুমি যেইটুকু তোমার টানার পরে যেই বল প্রয়োগ করছো এটার লম্ব উপাংশ মান যত, সেই পরিমাণ বল বস্তুর নিউটন থেকে কমে যাবে না? এইটাই তোমাকে বের করতে বলছে, তারপরে বস্তুর ওজন কত থাকবে, ঠিক আছে? এখন আমরা দেখি কি করা যায়। আচ্ছা, এইটা ধরলাম ভূমি, ঠিক আছে? এই ভূমির উপর একটা ট্রলি ব্যাগ আছে এইটা। এখন এই ট্রলি ব্যাগের কাজ কি, এখন এই দিক থেকে আমি একটা বল প্রয়োগ করছি, সেই বলটা আনুভূমিকের সাথে কত ডিগ্রি, আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণ একটা বল প্রয়োগ করছি, ঠিক আছে? 60 ডিগ্রি, এবং এই বলটার মান কত, 30 নিউটন। এখন এই বস্তুটা নিচের দিকে কত বল প্রয়োগ করছে, 60 নিউটন, কারণ কি এটা বস্তুর ওজন। এখন আমাকে বলছে যে আপাত ওজন কত হবে। এখন দেখি আমরা এই যে এই বস্তুটা হিসাব করলাম, এই বস্তুর উলম্ব বরাবর উপাংশ কত, এই যে এই বরাবর উপাংশ কত আর এই বরাবর উপাংশ কত। এখন এই যে আমি এই বলটাকে ধরি এফ, এটা যদি এফ হয় তাহলে আমরা কি লিখতে পারি, এফ ওয়াই ভেক্টর এর মান সমান কি লেখা যায়, জাস্ট আমার যে বলটা পাইছি ওইটার লম্ব উপাংশ না, এখন লম্ব উপাংশ সমান লেখা যাবে হচ্ছে এফ কজ এফ সাইন 60 ডিগ্রি। এখন এফ সাইন মানে কত, এফ এর মান 30 আর গুণিত সাইন 60-এর মান √3/2, তার মানে থাকছে 15 √3 নিউটন। এত বল হচ্ছে এফ উপরের দিকে, আর বস্তুটার ওজন কোন দিকে কাজ করছে, নিচের দিকে, তার মানে নিট বল। এখন হচ্ছে আপাত ওজন যেটা হবে, আপাত ওজন এটা কত হবে, বস্তুর ওজন মাইনাস বস্তুর উলম্ব বরাবর যে উপাংশ ছিল এটা বিয়োগফল, তার মানে এফ ওয়াই। এখন এটা সমান লেখা যায় 30 নাকি না, এটা ছিল হচ্ছে 60 মাইনাস 15 √3 নিউটন, ঠিক আছে? এইটাই আমরা অ্যান্সার। তার মানে এখন ওজন থাকবে বস্তুটার এইটা। আর প্রথমে কি ছিল, প্রথমে বেশি ছিল, কিন্তু তখন আমরা টানছি, এই জন্যই হয় যে ঠেলার থেকে টানা কেন সহজ, রোলার টানার থেকে ঠেলার থেকে কেন টানা সহজ, সেইখানেও এই সেম কনসেপ্টটাই কাজ করে।
এখন আমাকে বলছে 70 ডিগ্রি কোণে ক্রিয়াশীল একটা বল আছে, 70 ডিগ্রি কোণে ক্রিয়াশীল দুইটি বলের লব্ধি লব্ধি হচ্ছে 100 নিউটন, যা একটি বলের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ঠিক আছে, একটা বলের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এখন আমাকে কি বলছে যে বল দ্বয়ের মান নির্ণয় করো, মানে দুইটি বলের মান নির্ণয় করো। এখন আমরা দেখি কি করা যায়। তো চিত্রটা একটু আগানোর চেষ্টা করি। এমন দেওয়া আছে যে একটি বল এরকম, আরেকটা বল হচ্ছে আমরা এরকম পাচ্ছি। কারণ কি বলছে 70 ডিগ্রি ক্রিয়াশীল, তার মানে এদের মধ্যবর্তী কোণ ছিল কত, 70 ডিগ্রি। এই বল দুটার মান কিন্তু আমরা জানি না। ঠিক আছে, এইটা ধরলাম যে পি বল, এটা হচ্ছে কিউ বল। এখন এটার লব্ধি কি, লব্ধি হচ্ছে এই লব্ধিটা হচ্ছে 100 নিউটন, এটা হচ্ছে 100 নিউটন। আর এখন আমার কাজ কি, যে বল দ্বয়ের মান নির্ণয় করো। বল দ্বয়ের মান নির্ণয় করতে হলে আমার কাজ কি, এখন আমরা প্রথমে একটা সূত্র শিখছিলাম যে পি সমান কি লেখা যায়, আর সাইন এইটার বিপরীত কোণ। এখন পি যেহেতু আছে, এইটাকে আমি ধরলাম আলফা, এইটা সমান বিটা। এখন আলফা প্লাস বিটা সমান 70 ডিগ্রি, তার মানে বিটা। এখন আমি বলছে একটি বলের সাথে, তার মানে আলফা সমান আমি ধরলাম 30 ডিগ্রি, তার মানে বিটা সমান কত আসবে, 40 ডিগ্রি। ঠিক আছে, তার মানে সাইন বিটা, তার মানে সাইন 40 ভাগ সাইন দুইটা মিলায় 70। এটা সমান কত আসে, 100 সাইন 40 ভাগ সাইন 70। দেখি আমি ক্যালকুলেট করে কত আসে। তো 100 গুণিত সাইন 40 বাই সাইন 70, হ্যাঁ এটা আসতে হচ্ছে 68.4 ডিগ্রি। তার মানে এইটা আসবে হচ্ছে 68.4 মানে নিউটন, ডিগ্রি বলছি কেন। এইটা আমরা পাইলাম একটা বলের মান। এখন আরেকটা বলের মান আমরা কীভাবে বের করবো, জাস্ট সেম সূত্রই ইউজ করব। এখানে খালি থিটার মানটা চেঞ্জ হবে, আর কোনো চেঞ্জ নাই। আর সমান কি লেখা যায়, সরি এটা আর না, এটা হচ্ছে কিউ। কিউ সমান কি লেখা যায়, আর সাইন এখানে আলফা হবে, তার মানে 30 ডিগ্রি ভাগ সাইন 70 ডিগ্রি। মানটা বসাই, সাইন 30 ডিগ্রি, তার মানে এইটা আসবে হচ্ছে 53.20, এটা আসবে 53.2 নিউটন। আশা করি সবাই বুঝতে পারছো। এখন আমরা পরবর্তী ম্যাথে যাই। দুইটি বল সাম্যাবস্থা প্রতিষ্ঠিত করতে চাইলে কি করতে হবে। এখন দুইটা বল আছে, তোমাকে যদি বলা হয় বল দ্বয়ের সাম্যাবস্থা প্রতিষ্ঠিত করো, তাহলে কি করবা। দুইটি বল কখন সাম্যাবস্থা প্রতিষ্ঠিত হবে, যখন তাদের লব্ধি শূন্য হবে। কারণ কি, একটা বলকে আরেকটা বল প্রশমিত যদি করতে পারে, তাহলেই তো আমরা বলতে পারবো যে তাদের হচ্ছে সাম্যাবস্থা প্রতিষ্ঠিত হয়েছে, তাই না। এখন একটা বল আমি ধরলাম এই দিক বরাবর কাজ করছে, এবং সমমানের যদি আমি অন্য একটা বল এই বরাবর দিই, তাহলে কি হবে, তারা একটা আরেকটাকে নিউট্রাল করে দিবে না। তো তখনই কি আমার বলদ্বয়ের সাম্যাবস্থা প্রতিষ্ঠিত হবে। ঠিক আছে, তার মানে এটা যদি এ ভেক্টর হয়, এটা বি ভেক্টর হয়, তাহলে হবে হচ্ছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান যদি শূন্য হয়, তাইলে কি সাম্যাবস্থা প্রতিষ্ঠিত হবে। সাম্যাবস্থা প্রতিষ্ঠিত হওয়ার শর্ত কি, দুইটা ভেক্টরের ভেক্টর যোগফল শূন্য হইতে হবে। এখন তাইলে আমরা কোনটা, এটা হবে বলদ্বয়ের মান সমান এবং দিক বিপরীত। এখন মান সমান এবং দিক বিপরীত না হলে তো এটা হওয়া সম্ভব না। এখন বলছে আয়ত একক ভেক্টর। আয়ত একক ভেক্টর আমরা কি বলছি, আমি ধরলাম একটা ভেক্টর দেওয়া আছে, একটা আয়তক্ষেত্র আঁকায়, আগে ভেক্টরের দেখি কি করা। হ্যাঁ, এখন যদি আমি এই বরাবর এইটা কি একটা আয়তক্ষেত্র হয় নাই,
এখন আমি এই অক্ষ বরাবর বলতে পারি এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এই যে বরাবর টেনে দিলাম এটা হচ্ছে এক্স, এইটা হচ্ছে ওয়াই, এইটা হচ্ছে জেড। ঠিক আছে, এখন এক্স বরাবর আমরা প্রত্যেক একক ভেক্টরকে প্রকাশ করব আই ভেক্টর দ্বারা। ওয়াই অক্ষে বরাবর প্রতিটা একক ভেক্টরকে প্রকাশ করব যে ভেক্টর দ্বারা, জেড অক্ষ বরাবর প্রতিটা একক ভেক্টরকে কে ভেক্টর দ্বারা। এইটার মাধ্যমে কোনো একটা ভেক্টর, আমি ধরলাম যে একটা ভেক্টর এ ভেক্টর দেওয়া আছে, ঠিক আছে, আর এই জায়গায় দেওয়া আছে, আমি এই জায়গায় দিলাম, এটা হচ্ছে 5,7,9 ধরে নাও। এখন এই ভেক্টরটার সমান, তার মানে এক্স অ্যাক্সিস বরাবর কয় একক গেছে, 5 একক, তার মানে হবে 5i ভেক্টর প্লাস কত ওয়াই অক্ষ বরাবর কত গেছে 7 জে ভেক্টর প্লাস জেড অক্ষ বরাবর 9 কে ভেক্টর। ঠিক আছে, এটা হচ্ছে ভেক্টরের আয়ত একক ভেক্টরের মাধ্যমে কোনো একটা ভেক্টরকে প্রকাশ করা। ঠিক আছে, এখন আয়ত একক ভেক্টরের মান নির্ণয় করতে হয়। এর মান হচ্ছে এমন, এখন এই ভেক্টরকে আমরা যদি আদর্শ ফর্মে লিখি তাহলে এমন লিখতে পারবো যে এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে, এই ভেক্টরে লিখতে পারবো। এটা সমান লেখা যাবে √ওভার এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার। এটাই হচ্ছে ভেক্টরের মান। আশা করি সবাই বুঝতে পারছো একক ভেক্টরের প্রকাশ। এখন আমরা দেখি কি বলেছে, দুইটি সমমানের ভেক্টর কোনো বিন্দুতে লব্ধি একটি ভেক্টরের মানের সমান। আচ্ছা, এটা এই টাইপের না, তাও দেখাই দিই। আমরা পড়ছি যে দুইটি ভেক্টরের কি বলছে, দুইটি ভেক্টর সমমানের, তার মানে পি একটা যদি ভেক্টর থাকে, পি ভেক্টর এর মান সমান কিউ ভেক্টর এর মান, দুইটা কি সমান। এবার বলছে এদের লব্ধি একটি ভেক্টরের সমান, তার মানে এটা একটি ভেক্টরের সমান, আমি ধরলাম কিউ এর সমান, তার মানে লব্ধি ভেক্টর কিউ এর সমান, তার মানে তিনটা ভেক্টর সমান। এমন যদি হয় তাইলে ভেক্টর দুইটির মধ্যবর্তী কোণ কত। আমি প্রথম যেই ম্যাথটা সলভ করি ওই ম্যাথটাই দেখছিলাম যে দুইটি ভেক্টরের মানের সমান যদি হয় লব্ধির মানের মান, তাইলে তাদের মধ্যবর্তী কোণ হয় 120 ডিগ্রি। ঠিক আছে, তার মানে এখান থেকে হবে আলফা সমান 120 ডিগ্রি। ঠিক আছে, মধ্যবর্তী কোণ কত হবে 120। এখানে কি অপশন আছে, অপশনই তো তুলে নাই, কারণ এখানে হচ্ছে 120, এইটা অ্যান্সার। এখন সামন্ত্রিকের সন্নিহিত বাহু যথাক্রমে এত। আচ্ছা, এটা এই টাইপের ম্যাথ না, আমরা আগে ডট গুণন ক্রস গুণন শিখতে হবে, তারপরে দেখি এটা পিছনে দিয়ে আসি। এখানে থাক। এখন তারপরে আমরা নদী নৌকা শিখব। ঠিক আছে, এখন নদী নৌকা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট একটা টাইপ, যে টাইপে একাডেমিক, অ্যাডমিশন, বোর্ড পরীক্ষায় সিকিউ এমসিকিউ সব আসে। ঠিক আছে, এখন আমরা দেখি নদী নৌকার কিছু ম্যাথ। এখন নদী নৌকার আমরা কয়েকটা টাইপ পাই। ফার্স্ট টাইপ হচ্ছে ন্যূনতম সময়ে আমার নদী পার হইতে হবে। ঠিক আছে, ধরো এইটা একটা নদী, নদী একাই এবং যে এই নদী। ঠিক আছে, এখন এই নদীর প্রস্থ কত, এইটাই কি নদীর প্রস্থ না? আচ্ছা, ধরে নাও যে এটাই হচ্ছে, ঠিক আছে বাদ দি, তো এইটা হচ্ছে 90 ডিগ্রি, তার মানে এই নদীর প্রস্থ হচ্ছে ডি। এখন আমি ধরলাম স্রোতের বেগ, এই জায়গায় স্রোতের বেগ কত, স্রোতের বেগ হচ্ছে ইউ এইদিকে, আর নৌকার বেগ আমি যে কোনো একটা দিকে হইতে পারে, এই বরাবর ভি। ঠিক আছে, ইউ দ্বারা কি বোঝাই, স্রোতের বেগ, আর ভি দ্বারা নৌকার বেগ আমরা বোঝাচ্ছি। এখন আমার কাজ কি, যে এই দুইটা ভেক্টর এদিকে লব্ধি নির্ণয় করা। এখন লব্ধি নির্ণয় তো আমরা সহজেই করতে পারি, যে যেহেতু দুইটা আছে, দুইটা ভেক্টরের লব্ধি নির্ণয় করার সূত্র আমরা আগেই দেখে আসছি। ন্যূনতম সময়ে পাড়ি দিতে বা শর্ত কি,
ন্যূনতম সময়ে কখন পাড়ি দিবে। তখন দেখো তো আমি ঠিক এই যে এই বরাবর রওনা দিব, এই বরাবর যদি রওনা দিই তাইলে একটা সময় পরে তখন এর লব্ধি কী হবে, এই বরাবর আছে ইউ, এই বরাবর আছে ভি, এদের লব্ধি হবে এই বরাবর। ঠিক আছে, এখন এই বরাবর কি প্রাপ্ত বেগ সবচেয়ে বেশি হবে না? তো এইরকম টাইমে হয় হচ্ছে আমার সব থেকে কম সময়ে আমি নৌকা পার হইতে পারি। ঠিক আছে, তাহলে সবচেয়ে কম টাইমে ন্যূনতম সময়, ন্যূনতম সময় সমান কি আসবে, টি মিনিমাম, এটা লেখা যায় ডি বাই জাস্ট ভি সাইন 90 ডিগ্রি। তার মানে একবারে আমরা নর্মালি ভি লিখতে পারি। এখন যে কোনো শর্ত মানে যে কোনো হিসাবে, এখন যে কোনো শর্ত হইলে তখন আমরা লিখতে পারি টি সমান ডি বাই ভি সাইন আলফা। আলফা কি এদের মধ্যবর্তী কোণ। ঠিক আছে, এখন আমাকে যদি বলা হয় যে আমি ন্যূনতম দূরত্বে পৌঁছাবো বা পাড়ের ঠিক অপোজিটে পৌঁছাবো, তাইলে আমার কোন দিকে রওনা করা লাগবে। এখন দেখো তো স্রোত কি এই দিকে একে ঠেলছে, নৌকা যদি সোজা দিকে যায় তাহলে কি লব্ধি বরাবর যাবে। তো লব্ধি আমাকে এমনভাবে নৌকা চালনা করতে হবে যাতে লব্ধি একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। ঠিক আছে, তো আমরা দুইটি ভেক্টরের লব্ধি নির্ণয় করার সূত্র কি জানি না? দুইটি ভেক্টরের লব্ধি নির্ণয় করার সূত্র ছিল ট্যান থিটা সমান এই যে যার সাথে কোণ আমি ধরবো এইটা, তার মানে এইখানে হবে ইউ প্লাস ভি সাইন, নিচে হবে কজ, সরি ইউ প্লাস ভি কজ কত ডিগ্রি আলফা, আর উপরে হবে ভি সাইন আলফা। এখন এইটা সমান কত, আমি তখন বলবো যে ন্যূনতম দূরত্ব, ন্যূনতম দূরত্ব হইলে ট্যান থিটা সমান কত, এখানে বসবে হচ্ছে 90 ডিগ্রি, 90 বসলে কি 1/0 সমান ভি সাইন আলফা ইউ প্লাস ভি কজ আলফা। এই জায়গা থেকে আমরা আলফা সমান কি লিখতে পারি, আলফা সমান লেখা যায় কজ ইনভার্স মাইনাস ইউ বাই কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি। ঠিক আছে, এইটাই আমার ন্যূনতম দূরত্বে নদী পার হওয়া জন্য এত ডিগ্রি কোণে চালনা করতে হবে। আশা করি আমরা বুঝতে পারছি। আর সর্বজনীন সূত্র হচ্ছে এইটা, এই টাইপটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, আমরা সবসময় এই টাইপটা ভালো করে পড়ব। ঠিক আছে, এই টাইপটা ভালো করে পড়া লাগবে। দেখি এবার পরবর্তী ম্যাথে যাই। এখন বলছে প্রতি ঘন্টায় 1800 মিটার বেগে, প্রতি ঘন্টায় কত 1800 মিটার প্রতি ঘন্টায় 1800 মিটার বেগে 240 মিটার প্রস্থ বিশিষ্ট একটি নদীর দৈর্ঘ্য বরাবর প্রস্থ কি লেখা, প্রতি ঘন্টায় 1800 মিটার বেগে 245 মিটার প্রশস্ত একটি নদী দৈর্ঘ্য বরাবর প্রবাহিত হচ্ছে। ঠিক আছে, এবং প্রতি ঘন্টায় 3600 মিটার বেগে সাঁতারে সক্ষম একজন সাঁতারু একটি বিপরীত বিন্দুতে যেতে ইচ্ছুক, সে কোন দিক বরাবর সাঁতার দিবে এবং সেই বিন্দুতে যেতে কত সময় লাগবে। ঠিক আছে, তো আমরা তার মানে এখানে স্রোতের বেগ ইউ সমান কি লিখতে পারি, ইউ সমান লেখা যায় 1800, যেহেতু এখানে ইউ না লিখে এখানে দেখেন, তার মানে এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে ডি, আর এটা হচ্ছে ভি। এখন আমাকে বলতে হবে যে কোন দিক বরাবর সাঁতার দিবে, তাইলে কি করবে, বিপরীত বিন্দুতে পৌঁছাবে। বিপরীত বিন্দুতে পৌঁছানোর শর্ত কি, আলফা সমান কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি।
ঠিক আছে। এখন কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি সমান কী লেখা যায়? ইউ মানে কি স্রোতের বেগ, তার মানে 1800। এখন কিলোমিটার পার, এখানে আছে কি মিটার পার আওয়ার, এখানেও আছে মিটার পার আওয়ার, তার মানে মিটার পার আওয়ার মিটার পার আওয়ার একক এককে কোনো সমস্যা নাই, সেম একক, তার মানে আমরা হিসাবে রাখতে পারবো। তার মানে 3600, এইটা সমান কি লেখা যায়? মাইনাস 1800 বাই মাইনাস 3600 মাইনাস হাফ, তার মানে 120 ডিগ্রি। ঠিক আছে। এখন আমাকে বলছে যে পরটা যে সে কোন দিক বরাবর সাঁতার দেবে, কত সময় লাগবে। এখন আমরা সময়টা বের করি। সময় বের করার জন্য আমার কাজ কি? আমরা জানছিলাম সময় বের করার একটা শর্ত, সেটা হচ্ছে টি সমান ডি বাই ভি সাইন আলফা। আলফা মানে কি স্রোত এবং নৌকার মধ্যবর্তী কোণ, তার মানে ডি। ডি এর মান কত? 240। আর ভি এর মান এটাও মিটারে দেওয়া আছে, তার মানে ভি এর মান হচ্ছে 3600 মিটার পার আওয়ার। আর এর সাথে আমার গুণ আসবে সাইন 120, তাহলে কত আসবে? আমার সময়টা কিসে আসবে? ঘন্টায় আসবে, কারণ মিটার পার আওয়ার ছিল। 240 বাই 3600 গুণিত সাইন 120, তার মানে 0.769 আওয়ার। এটাকে যদি মিনিটে নিই তাহলে থাকবে 4.61 মিনিট। ঠিক আছে। তো এত মিনিটে আমার কি হবে? নৌকা ঠিক বিপরীত বিন্দুতে পৌঁছাতে পারবে। আশা করি সবাই বুঝতে পারছো। 21 নম্বর, একটি নদীতে নৌকার বেগ স্রোতের অনুকূলে হচ্ছে 18 কিলোমিটার ঘন্টায় এবং স্রোতের প্রতিকূলে 6 কিলোমিটার। নৌকাটি কোন দিকে চালনা করা হলে তা সোজা অপর পাশে পৌঁছাবে। ঠিক আছে। এখন আমরা লিখি নৌকার বেগ সমান কি লিখতে পারি? নৌকার বেগ, সরি এটা হচ্ছে স্রোত সমান কি ইউ সমান লেখা যাবে, এবং নৌকা সমান লেখা যাবে, ধর আমি না লিখে একবারে লিখে দিই যে ইউ প্লাস ভি সমান কত? 18। এখন এটা কোনটা? এটা আমি ধরলাম স্রোত, ঠিক আছে, আর এটা হচ্ছে নৌকা। এখন দেখো তো স্রোতের প্রতিকূলে যখন যাবে তখন আমার যদি নৌকার বেগ কম হয়, ঠিক আছে, তাইলে কি যেতে পারবে? আসসালামু আলাইকুম। এই তো আমার আধা ঘন্টা লাগবে, একটু কাজে আছি, আধা ঘন্টা। তো হচ্ছে এখানে দেওয়া আছে ইউ প্লাস ভি সমান 18। এখন স্রোতের প্রতিকূলে যাইতে হলে কি নৌকার বেগ অবশ্যই বেশি হওয়া লাগবে। তাহলে নৌকার বেগ যদি বেশি হয় তার মানে আমরা লিখতে পারি যে ভি মাইনাস ইউ সমান কত? 6। তার মানে এই জায়গা থেকে আমরা হিসাব করলে পাই ইউ সমান কত, সরি ইউ না, একবার আগে ভি পাবো। ভি সমান পাবো হচ্ছে 18 প্লাস 6 24 12, তার মানে 12 কিলোমিটার পার আওয়ার। এটা কিসের বেগ? নৌকা। এটা হচ্ছে নৌকা। এবার হচ্ছে আমার স্রোত আসবে কত? স্রোত ইউ সমান আসবে আমার জাস্ট এটার মান বসাই দিই 12, এখানে বসাইলে হবে 6, 12 আর 6 কত? 16। হ্যাঁ, এটা হচ্ছে কিলোমিটার পার আওয়ার। এখন আমার কি আসবে? এবার বলছে কোন দিকে চালনা করতে হবে। নৌকার বেগ বের করে ফেলছি 12, বলছে কোন দিকে চালনা করতে হবে। আলফা সমান কজ ইনভার্স মাইনাস স্রোত বাই নৌকা। স্রোত হচ্ছে 6, নৌকা হচ্ছে 12, তার মানে থাকবে হচ্ছে 120 ডিগ্রি। আশা করি বুঝতে পারছি। স্রোত নৌকার বেগ এইটা আর কোণ হচ্ছে এইটা। এখানে বলছে সুরমা নদীতে স্রোতের বেগ 3 কিলোমিটার পার আওয়ার আর ব্যক্তির বেগ 5 কিলোমিটার পার আওয়ার। এখন বলছে নৌকা চালাইতে এত বেগে নৌকা চালাইতে সক্ষম এক ব্যক্তি, নদীর প্রস্থও দিয়ে দিছে। এখন আমার কি স্রোতের সাথে কত ডিগ্রি কোণে নৌকা চালালে সে অপর পারে পৌঁছাবে? জাস্ট 12 মিনিটে।
যদি আমরা দেখি যে ঠিক আছে, এইটা যদি একটা নদী হয়, এই নদীর প্রস্থ হচ্ছে এইটা, তার মানে এই ডি সমান 0.5 কিলোমিটার। ঠিক আছে, এখন আমাকে বলতে হবে যে এই ব্যক্তি 5 কিলোমিটার/আওয়ার বেগে নৌকা চালাচ্ছে, এটা কোন দিক বরাবর চালাবে, এই দিকে চালাবে নাকি এই দিকে চালাবে নাকি এই বরাবরই চালাবে, সেটা আমাকে বলতে হবে এবং জাস্ট 12 মিনিটে পৌঁছাইতে হবে। আগে আমরা আমরা জানি একটা সর্বজনীন সূত্র ছিল যে টি সমান D/V সাইন আলফা। ঠিক আছে, এখন এই জায়গা থেকে দেখব আলফা এর মান কত ডিগ্রি হইলে জাস্ট 12 মিনিটে পৌঁছাইতে পারে। এখন দেখো সবগুলো কিলোমিটার/আওয়ারে আছে, তো আমি সব কিলোমিটার/আওয়ারে হিসাব করার চেষ্টা করি। টি হচ্ছে 12, মিনিট আছে, তার মানে ঘন্টা বানাইতে হলে 60টা ভাগ করতে হবে। এটা সমান ডি এর মান কত 0.5 কিলোমিটার, আর ভি এর মান হচ্ছে 5 গুণিত সাইন আলফা। এখান থেকে আমরা আলফা এর মান খুব সহজেই পাইতে পারি। আলফা এর মান কত আসবে দেখি, কত আসে, 12/60, তারপর হচ্ছে 0.55 গুণিত অ্যান্সার, তার মানে এটা আসবে সাইন ইনভার্স হাফ। তো সাইন হাফ কত ডিগ্রি এর মান, তার মানে হচ্ছে এটা হচ্ছে 0.5 30 ডিগ্রি। ঠিক আছে, তার মানে আমরা বলতে পারি যে যদি আমি 30 ডিগ্রি কোণে স্রোতের সাথে 30 ডিগ্রি কোণে পাড়ি দিই, তাইলে আমরা 12 মিনিট অপর পারে পৌঁছাইতে পারবো। ঠিক আছে, স্রোতের সাথে কত ডিগ্রি কোণে, তার মানে আমরা এটাই চাইছিল। আশা করি বুঝতে পারছো। তো এখন আমরা দেখি পরের ম্যাথে কি আছে। বলছি একটি স্রোতের বেগ, নদীতে স্রোতের বেগ কত 12 মিটার/সেকেন্ড এবং সাঁতারুর বেগ হচ্ছে 15 মিটার/সেকেন্ড। সর্বনিম্ন কত সময়ে সাঁতারু নদী পার হতে পারবে, সর্বনিম্ন সময়ে পাড়ি দেওয়ার শর্ত কি ছিল, টি মিনিমাম, এটা সমান আসবে টি, এটা হচ্ছে মিনিমাম সমান D/V সাইন 90 ডিগ্রি। তা এবং ভি সাইন 90 ডিগ্রি হলে কত আসে আমার 0.5, এটা কি আসছে কিলোমিটার, তার মানে এটাকে মিটারে করতে হলে 10⁻³ দ্বারা গুণ করতে হবে। আর এখানে দেওয়া আছে ভি সাইন 90 ডিগ্রি, ভি এর মান কত 15, 12 লিখলাম কেন, কত আসে এটা ক্যালকুলেট করলে আসে হচ্ছে 1.5, তার মানে 500/15, 33.33 সেকেন্ড, 33.33 সেকেন্ড। এটা হচ্ছে সি নাম্বার, তার মানে এটার অ্যান্সার হবে সি। ঠিক আছে, এখন পরবর্তী ম্যাথ দেখি, ভেক্টরের বিয়োগ ও আপেক্ষিক বেগ। ঠিক আছে, আমরা ভেক্টরের বিয়োগ দেখি কিভাবে কি করা যায়। ভেক্টরের বেগ হচ্ছে, আমাকে যদি একটা ভেক্টর এ দেওয়া থাকে, ঠিক আছে, আরেকটা ভেক্টর দেওয়া আছে বি, জাস্ট ভেক্টরের বিয়োগ বলতে বোঝাই আমরা একটা ভেক্টরকে আরেকটা ভেক্টরের থেকে বিয়োগ করব। ধরলাম A - B, এটা ডিরেক্ট ভেক্টরের বিয়োগ। এখন ভেক্টরের বিয়োগ করার সময় আমরা কি কোণ নিয়েও হিসাব করা লাগবে। ঠিক আছে, আমরা যেমন মান ও দিক নিয়ে হিসাব করতাম, মানে জাস্ট এমন যে এ ভেক্টরের সাথে ভেক্টরের যোগ করতাম, ওইটাই করব, জাস্ট -B ভেক্টরকে যোগ করব। দুইটা ডিরেক্ট বিয়োগ না করে আমরা যেই ভেক্টরটা বিয়োগ করা লাগবে ওইটাকে উল্টাই দিব, তাইলে যদি থাকে হচ্ছে বি, তাহলে -B হয়ে যাবে না। -B হওয়ার পরে আমার কাজ কি হবে, জাস্ট এই ভেক্টরের সাথে ওইটা যোগ করে দেওয়া। ঠিক আছে, এটা হচ্ছে ভেক্টরের বিয়োগ। এখন আমার যদি বলা হয় আপেক্ষিক বেগ, আপেক্ষিক বেগটা একটু ভালো করে বুঝতে হবে। ঠিক আছে, তো আমি ধরলাম এখন একটা গাড়ি, এটা একটু কালার চেঞ্জ করে,
একটা গাড়ি এই দিক বরাবর যাচ্ছে হচ্ছে 5 মিটার/সেকেন্ড বেগে, আচ্ছা 5 মিটার না, নর্মাল ধরলাম এইদিকে যাচ্ছে। আরেকটা গাড়ি সেম ডিরেকশনে যদি যায়, আমি ধরলাম আরেকটা গাড়িও যাচ্ছে হচ্ছে এই বরাবরই। এখন যদি দুইজন সেম ডিরেকশনে যায়, এখন তাহলে একজনের সাপেক্ষে আর একজন কী হয়, মানে তুমি ধরো সাইকেলে যাচ্ছ, তোমার বন্ধু হচ্ছে তোমার পাশ দিয়ে মোটর সাইকেলে যাচ্ছে, তোমাদের গতিবেগ অনেকটাই কাছাকাছি। এখন তোমার কাছে কি গতিটা কেমন মনে হবে? মানে ধরো তুমি যাচ্ছ 10 মিটার/সেকেন্ডে, তোমার বন্ধু যাচ্ছে 12 মিটার/সেকেন্ডে, তাইলে কি মনে হবে তোমার কাছে যে তোমার বন্ধু হচ্ছে 12 মিটার/সেকেন্ডে বেগে যাচ্ছে? তা কিন্তু মনে হবে না। তোমার কাছে কি মনে হবে যে তোমার বন্ধু হচ্ছে তোমার থেকে জাস্ট সামান্য একটু বেশি যাচ্ছে, কারণ তুমি 10 যাচ্ছিলে ও সে 12 যাচ্ছে, মানে 2 মিটার/সেকেন্ড বেশি যাচ্ছে। এখন এইটা কীভাবে হিসাব করা হয়? এইটা হচ্ছে আপেক্ষিক বেগের মাধ্যমে হিসাব করা হয়। মানে তোমার বেগ তুমি যার সাপেক্ষে হিসাব করছো, যার সাপেক্ষে, ঠিক আছে? এখন তোমার বেগ তুমি কত সেটা জানতে চাচ্ছো যে আমি কত বেগে যাচ্ছি, যার সাপেক্ষে হিসাব করবা সেটাকে উল্টায় দিতে হয়। তার মানে তুমি যার সাপেক্ষে হিসাব করবা সেইটার বেগটাকে উল্টায় দিবা, উল্টানোর পরে যা পাবো, তাহলে এইটা যদি আমার হইতে হচ্ছে এ ভেক্টর, এইটা যদি হয় হচ্ছে বি ভেক্টর, এইটা তাহলে কি মাইনাস বি ভেক্টর। এখন তারপরে যেই বেগটা পাবা এই দুইটা যোগ করলে হচ্ছে আপেক্ষিক বেগ পাওয়া, মানে একটার সাপেক্ষে আর একটার বেগ হচ্ছে, তাহলে এখান থেকে আসে কি এ ভেক্টর প্লাস এটার সাপেক্ষে, তার মানে হচ্ছে মাইনাস বি ভেক্টর। এটা হচ্ছে আপেক্ষিক বেগ। মানে আপেক্ষিক বেগ আরও ভালো বুঝতে হলে, যখন তুমি ধরো তুমি এই দিক বরাবর যাচ্ছ, ঠিক আছে, তোমার বন্ধু যাচ্ছে হচ্ছে এই দিক বরাবর। এখন তোমার কাছে কি মনে হবে, তুমি যখন এই দিক বরাবর যাচ্ছ আর তোমার বন্ধু এই দিক বরাবর যাচ্ছে, তোমার কাছে তুমি এই দিক বরাবর আগানোর সময় তোমার মনে হবে তোমার বন্ধু, তাহলে লব্ধিটা হওয়া উচিত কোন দিক বরাবর? এই দিক বরাবর না? কিন্তু তোমার কাছে মনে হবে না যে তুমি এই দিক বরাবর লব্ধি হচ্ছে, ঠিক আছে? লব্ধি বেগটা তোমার মনে হবে যে তুমি এই দিক বরাবর আসছো, না এই দিক বরাবরও না, মনে হবে যে এই দিক বরাবর পাচ্ছ, ঠিক আছে? এই দিক বরাবরই তো পাওয়া যাবে। হ্যাঁ, মানে তোমার তোমার বন্ধুর সাপেক্ষে এই দিক বরাবর পাবা, তোমার সাপেক্ষে যদি হয়, এটা হচ্ছে কার সাপেক্ষে? তোমার বন্ধুর সাপেক্ষে, ঠিক আছে? এটা হচ্ছে মানে এইটার সাপেক্ষে যদি বলা হয় যে এই যে এর সাপেক্ষে, এইটার নাম কি দেওয়া যায়? এটার নাম দিলাম হচ্ছে পি, ঠিক আছে, আর এটার নাম দিলাম হচ্ছে কিউ। তাইলে এই যে এইটা হবে হচ্ছে পি এর সাপেক্ষে, সাপেক্ষে। আর যদি এমন হয়, ঠিক আছে, যদি তোমার কাছে পি এর সাপেক্ষে না দেবে, কিউ এর সাপেক্ষে হিসাব করি, তাহলে কিউকে উল্টানো লাগবে। তখন এই দিক বরাবর কি আসবে? এই দিক বরাবর কিউ আসবে, জাস্ট বেগটা আসবে এই দিক। তখন এইটা হবে, এই লব্ধিটা হবে হচ্ছে কিসের সাপেক্ষে, আর এইটা হবে হচ্ছে কিউ এর সাপেক্ষে, এর সাপেক্ষে। আশা করি বুঝতে পারছো যে আমরা কি করব, জাস্ট যেইটার সাপেক্ষে বলবে ওইটাকে উল্টায় দুটো যোগ করে দেব, তাহলে হচ্ছে আমরা আপেক্ষিক বেগ পাই যাব। আসো দেখি পরে ম্যাথ পাওয়া গেলে ভালো বোঝা যাবে। এখন বলছে 10 কিলোমিটার বেগে উলম্বভাবে বৃষ্টি পড়ছে, ঠিক আছে, একটা বৃষ্টি পড়ছে। আগে আমরা দেখি একটা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম আঁকায় নিই। উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম আঁকায় নিলে আমরা এখানে পাবো কি ইস্ট, এটা হচ্ছে ইস্ট, এটা ওয়েস্ট, এটা নর্থ, সাউথ দিয়ে নিলাম। এখন বলছে 10 কিলোমিটার থেকে বৃষ্টি পড়ছে। বৃষ্টি কি উপর থেকে নিচের দিকে পড়ে না? আর এদিকে আরেকটা বলছে 60 কিলোমিটার বেগে পূর্ব হইতে পশ্চিম দিকে বাতাস বইছে, পূর্ব থেকে পশ্চিম। তার মানে বাতাস হচ্ছে পূর্ব থেকে পশ্চিম বরাবর কত কিলোমিটার বেগে?
এটা হচ্ছে 60 কিলোমিটার/আওয়ার বেগে। এটা কিসের বেগ? হচ্ছে বাতাস। তার মানে এটা হচ্ছে ভি অফ ডাব্লু। এখন আচ্ছা, এই জায়গায় এটা না লিখে এইটা লিখি। এখন ভি অফ ডাব্লু। এখন আমার আর একটা কথা কি বলছে, যে পূর্ব হতে পশ্চিম অভিমুখে একটি চলন্ত গাড়ির বেগ নির্ণয় করো। পূর্ব থেকে পশ্চিম দিকে, না মানে এই দিকেই আমার একটা গাড়ির বেগ নির্ণয় করতে হবে। এই দিক বরাবর একটা গাড়ির বেগ নির্ণয় করতে হবে যখন এটা হচ্ছে কি, আমরা হিসাব করবো এটা ভি অফ কার। তো এই কারটা কেমন হইতে হবে, যখন সামনের কাজ, এটা এ নাম্বারটা হিসাব করো। এ নাম্বার হচ্ছে যখন সামনের কাজ এবং পিছনের কাজ ভিজবে। এখন একটা গাড়ি যদি আমি অঙ্কন করি তাহলে কেমন হয় দেখো। হ্যাঁ, এখন এই গাড়িটা যদি আমি চাকাও আঁকাই, ঠিক আছে, আমি এইটা ধরলাম সামনে, এটা পিছনে। এখন সামনে এবং পিছনের কাজ কখন ভিজবে, তখন বৃষ্টি কি উপর থেকে নিচে সারাভাবে পড়ছে, এইভাবে বৃষ্টি পড়ছে। এখন দেখো তো আমরা কি আপেক্ষিক বেগ শিখছি কি, একটা থেকে জাস্ট আরেকটা বিয়োগ করব, তার মানে আপেক্ষিক বেগ। এখন দেখো তো তুমি যখন গাড়ির ভিতরে থাকবা তখন আপেক্ষিক বেগ কার সাপেক্ষ হবে, মানে কার সাপেক্ষে হিসাব করছো, বাতাসের বেগের সাপেক্ষে না। তার মানে বাতাসের বেগটা উল্টাইতে হবে। এখন যদি বাতাসের বেগ উল্টাই তাহলে কি আসে, বাতাসের বেগ উল্টাইলে আসে হচ্ছে এটা, এটা হচ্ছে কি আর মাইনাস ভি ডাব্লু, ঠিক আছে। এখন আমরা আপেক্ষিক বেগ আমরা ভি সমান লিখতে পারি কি, ভি সি মাইনাস প্লাস মাইনাস ভি ডাব্লু, ঠিক আছে, এটাই তো লিখতে পারি। এখন আমার যখন এই সামনের কাজ এইটা সোজাভাবে বৃষ্টি পড়তে হয় তাহলে কি করতে হবে, আমি যদি বৃষ্টিটা এরকম হয়, বৃষ্টিটা এরকম পড়ে, এখন এই দিকে যদি বেগ বেশি হয়, এইদিকে কি আসছে, সরি এই দিক বরাবর হচ্ছে যাচ্ছে হচ্ছে আমার এই যে আপেক্ষিক বেগ, তার মানে বাতাসটা ওই দিক বরাবর বল প্রয়োগ করবে, আর আমি গাড়ি চালাবো হচ্ছে এই দিক বরাবর। তার মানে এই লব্ধি কি সমান হইতে হবে না, তাইলে কি বৃষ্টি একদম খারাপভাবে পড়বে, সামনের এই যে এই কাছের এই অংশটুকুও ভিজবে, মানে এই অংশও ভিজবে। যদি আমি ভালো করে দেখাই, মানে এই যে একবারে যদি বলা যায় যে এই অংশটুকুও ভিজবে, আবার কি এই অংশও ভিজবে। এই অংশ যদি দুই অংশে যদি ভিজাইতে চাই তাহলে আমাকে জাস্ট ওইভাবে হিসাব করতে হবে যে একদম আমার গাড়ির বেগ এবং বাতাসের বেগের লব্ধি শূন্য করে ফেলতে হবে। আমরা ওইটাই চেষ্টা করব। এখন যদি তার মানে আপেক্ষিক বেগ কত হবে, শূন্য। এখন শূন্য যদি বানাইতে হয় তাহলে ভি সি প্লাস মাইনাস ভি ডাব্লু। এখন তার মানে আমরা লিখতে পারি ভি সি সমান ভি ডাব্লু, এটা সমান কত, তার মানে ভি সি সমান এইটা হবে 60 কিলোমিটার/আওয়ার। এখন আমি ভেক্টর রাশি লিখছি। এখন এই দিক বরাবর যদি তুমি আই দ্বারা প্রকাশ করতে তাহলে আই যে দ্বারা প্রকাশ করলে সেটা তোমার ইচ্ছা, তুমি জাস্ট এখানে দিক লিখে দিবা কি, কোন দিক বরাবর, পশ্চিম থেকে পূর্ব, সরি পূর্ব থেকে পশ্চিম, পশ্চিম থেকে পূর্ব বলছি কেন, পূর্ব থেকে পশ্চিম। এইবার আমার কাজ কি, এটা কি খালি ক হয়েছে, এখন খ আর গ বাকি আছে। খ নম্বর, আচ্ছা এটা না করে ঠিক আছে, এখন আমরা দেখি 2 নম্বরটা করার চেষ্টা করি। হাই হাই, এমন হয় কেন, এখন আমার কাজ কি, এখন আমার কাজ হবে
যে শুধুমাত্র পিছনের কাজ ভিজবে। যদি পিছনের কাজ ভিজতে হয় তার মানে কি বাতাসকে ডমিনেট করতে হবে, তাহলে কি পিছনের কাজ ভিজবে না? যদি এমন হয় যে গাড়ি বেশি জোরে চলছে, তাহলে তো তখন তুমি দৌড়াও, তখন তোমার বৃষ্টি কোন দিকে পড়ে? তোমার সামনের দিকে পড়ে, তাই না? আর ধরো এরকম পিছাচ্ছ, তাহলে কি পিছনের দিকে পড়বে না? এখন যখন বাতাস বেশি দ্রুত চলছে আর গাড়ি কম দ্রুত চলছে, তখন বিষয়টা কেমন হয় যে তুমি যখন পিছাচ্ছ সেরকম একটা সিচুয়েশন তৈরি হয় না? তো এরকম যদি অবস্থা হয় তাহলে আমার তোমার পিছনের কাজ ভেজবে। এখন পিছনের কাজ ভেজার জন্য তার মানে এইটা কত হইতে হবে? আপেক্ষিক বেগ কত হইতে হবে? 0 এর থেকে ছোট না? সরি, 0 এর থেকে ছোট হইতে হবে না? আপেক্ষিক বেগ 0 এর থেকে ছোট হইতে হবে। তার মানে আমরা এই জায়গা থেকে বলতে পারি যে ভিসি লেস দেন ভি ডাব্লু। এটা তো অবশ্যই বলা যায়। তার মানে এটা হবে কত? যে ভিসি লেস দেন 60 কিলোমিটার পার আওয়ার। আর দিক তো আমরা জানি, দিক কি? পূর্ব টু পশ্চিম, পূর্ব থেকে পশ্চিম। এখন আমার জাস্ট এরপরে 3 নম্বরটা কি বলছে? 3 নম্বরটা বলছে যে 3 নম্বরটা বলছে আমার শুধুমাত্র পিছনের কাজ ভেজতে হবে। এখন শুধুমাত্র পিছনের কাজ ভেজার জন্য আমার শর্ত কী ছিল? জাস্ট এইটাই একটু উল্টা। শুধুমাত্র সামনের কাজ, শুধুমাত্র সামনের কাজ ভেজার জন্য কি গাড়িকে জোরে চলতে হবে না? গাড়ি যখন জোরে চলবে তখন আমরা বলতে পারবো যে এই আপেক্ষিক বেগ এটা 0 এর থেকে অবশ্যই বড় হবে। এখন এটা যদি 0 এর থেকে ছোট লিখছি কেন? তার মানে আপেক্ষিক বেগ এইটা অবশ্যই 0 এর থেকে বড় হবে। এখন 0 এর থেকে যদি বড় হয় তাহলে আমার কি লেখা যায়? ভিসি গ্রেটার দেন 60 কিলোমিটার পার আওয়ার। তার মানে এইটা কখন? যখন আমার শুধুমাত্র সামনের কাজ ভিজবে। আশা করি বুঝতে পারছো। এখন বলছে প্রতি ঘন্টায় 5√2 কিলোমিটার বেগে দক্ষিণ পশ্চিম দিকে বায়ু প্রবাহিত হচ্ছে। পশ্চিম দিক বরাবর বাতাসের বেগ কত? এটা কি আপেক্ষিক বেগ হিসাব করা লাগবে? দেখি। হ্যাঁ, দেখো এখন আমাকে বলছে যে প্রতি ঘন্টায় 5√2 বেগে দক্ষিণ পশ্চিম, ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ। এখন আমার কি দক্ষিণ পশ্চিম, তার মানে এইটা হচ্ছে দক্ষিণ পশ্চিম। এখন দক্ষিণ পশ্চিম বলতে কি বোঝায়? দক্ষিণ এবং পশ্চিমের ঠিক মাঝামাঝি এরকম। এখন দক্ষিণ পশ্চিম দিক বরাবর কি প্রবাহিত হচ্ছে? বায়ু প্রবাহিত হচ্ছে। পশ্চিম দিক বরাবর বাতাসের বেগ কত? এখন জাস্ট এইটারে আমরা পশ্চিম দিক বরাবর কি এই বরাবর উপাংশ না? জাস্ট হচ্ছে এই বরাবর উপাংশ না? এখন এই বরাবর উপাংশ যদি হতে হয়, দেখি দক্ষিণ পশ্চিম দিক বরাবর বলছে, তার মানে এইটা সমান কত ডিগ্রি? 45 ডিগ্রি। এইটা সমানও 45 ডিগ্রি। তার মানে এইটা হচ্ছে কি লব্ধি। আর এখন আমরা বলতে পারি যে দক্ষিণ দিক বরাবর উপাংশ আমি ধরলাম পি, তাহলে পি সমান আর সাইন 45 বা কস 45 দাও, সেটা তোমার ভূমি হিসাবে ধরলে যা আসবে, উচ্চতা হিসাবে ধরলেও সেম জিনিস আসবে। তার মানে 5√2 সাইন 45, এটা সমান কি লেখা যায়? সাইন 45 সমান 1/√2, 5 গুণিত 5√2 বাই 1/√2 সমান 5 কিলোমিটার পার আওয়ার। আশা করি সবাই বুঝতে পারছো। তার মানে 5 কিলোমিটার পার আওয়ার কোথায় আছে? এটা অ্যান্সার। এখন এর পরেরটা কী দেওয়া আছে? ভেক্টরের গুণন। ভেক্টরের গুণন হচ্ছে 2 ধরনের, একটা কি স্কেলার গুণন আর একটা হচ্ছে ভেক্টর গুণন। তো আমরা একে একে দেখবো যে কোনটা কি। প্রথমে আমরা স্কেলার গুণন শিখব। স্কেলার গুণন কি? এখন 2টি ভেক্টর আমি যদি দিয়ে রাখি যে একটা ভেক্টর হচ্ছে এ ভেক্টর আর একটা ভেক্টর দেওয়া আছে বি ভেক্টর, ঠিক আছে? এখন এ ভেক্টর সমান এইটা আর বি ভেক্টর। এখন
এদের আমরা গুণন করতে চাইলে দুইভাবে গুণন করা যায়, একটা হচ্ছে ডট গুণন আর একটা ক্রস গুণন। ডট গুণনই বলা হয় স্কেলার গুণন, ঠিক আছে। তার মানে এটা যদি আমি স্কেলার লিখি, তার মানে এইটাকে কি বলবো, ডট গুণন। তার স্কেলার মানে কি, এর শুধুমাত্র মান আছে, দিক নাই। তার মানে ডট গুণনের ক্ষেত্রে কি হয়, শুধুমাত্র মান থাকবে, কোনো দিক থাকবে না, ঠিক আছে। এখন আমরা লিখি এ ভেক্টর, স্কেলার গুণন প্রকাশ করার জন্য ডট চিহ্ন ব্যবহার করা হয়, ঠিক আছে। এখন এইটা সমান লেখা যায় হচ্ছে এ বি কজ থিটা। এইটার মধ্যবর্তী কোণ ছিল হচ্ছে থিটা। আশা করি বুঝতে পারছো, এটা হচ্ছে ডট গুণন। এখন ডট গুণন ক্ষেত্রে আমরা বেশ কিছু কাজ করতে পারি। যেমন আমাকে দুইটা ভেক্টর দেওয়া আছে, এখন ওকে বলে দিছে যে দুইটি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করো। তাহলে কি করব, আমরা প্রথমে এ ভেক্টরের সাথে বি ভেক্টরের ডট গুণন করব, তার সাথে কি এ ভেক্টরের মান বের করব, বি ভেক্টরের মান বের করব, আর কস থিটা থাকবে। এখন এখানে কস থিটার সমান আমরা লিখতে পারি যে এ ভেক্টর ডট বি ভেক্টর সাথে কি এ এর মান আবার কি বি এর মান। আশা করি বুঝতে পারছো, এটা হচ্ছে ডট গুণন। এখন ক্রস গুণন, ক্রস গুণনটা আমাদের শিখতে হবে। ক্রস গুণনটা কেমন ছিল, যে ক্রস গুণনকে বলা হয় হচ্ছে ভেক্টর গুণন, দুইটি ভেক্টরের ভেক্টর গুণন, এটা হচ্ছে ক্রস গুণন। ধরো এরকম একটা ভেক্টর আছে আর একটা ভেক্টর আছে এরকম। এখন এই দুইটা ভেক্টর আমি এটাকে বলি হচ্ছে এ ভেক্টর, এটা যদি বি ভেক্টর হয়, এদের ক্রস গুণন হবে এ ক্রস বি, ঠিক আছে। এখন ক্রস গুণন আমরা কীভাবে হিসাব করি, ক্রস গুণন হিসাব করার জন্য এদের যে দুইটার গুণফল এইটা হবে হচ্ছে দুইটা ভেক্টর আছে না, দুইটার সাথে লম্ব বরাবর, মানে ডান হাতি স্ক্রু। যদি আমার এইটা হয় হচ্ছে এ ভেক্টর, এইটা যদি হয় বি ভেক্টর, তাইলে এর লব্ধে আসবে এই বরাবর, ঠিক আছে। মানে একটা যদি এক্স অক্ষ বরাবর একটা ওয়াই অক্ষ বরাবর হয়, তাহলে এটার গুণফল কোন অক্ষ বরাবর থাকবে, জেড অক্ষ বরাবর। হ্যাঁ, এখন আমাকে যদি বলা হয় এ ক্রস বি, এইটা সমান আমরা লিখতে পারি এ ভেক্টরের মান তারপরে কি বি ভেক্টরের মান সাইন থিটা। আর এইটার আবার একটা দিক আছে, এই দিকটারে বলা হয় হচ্ছে ইটা, ঠিক আছে। এখন এইটার যখন আমাকে বলা হয় যে ক্রস গুণন এর মান কত, মান বের করতে হলে কী করবো, আমরা জাস্ট সব মডুলাস নিয়ে কাজ করব। এ ডট বি এর মড সমান এ এর মডুলাস বি এর মডুলাস আর সাথে কি সাইন থিটা। এই জায়গা থেকেও আমরা মান বের করতে পারি, ঠিক আছে, যে কোণের মান কত বের করতে পারা যায়। তবে এটা সবসময় বেশি ইউজ করা হয় হচ্ছে আমাদের যখন লম্ব একক ভেক্টর নির্ণয় করা হয় তখন, ঠিক আছে। দুইটি ভেক্টরের লম্ব একক ভেক্টর যখন নির্ণয় করতে বলবো, আমরা কি জাস্ট এইটি ভেক্টর এবং এই ভেক্টর গুণন করলে কি এর লম্ব দিকে ভেক্টর পাবো, ওইটার আবার একক ভেক্টরে পরিণত করতে পারলে সেটা হবে হচ্ছে লম্ব একক ভেক্টর, ঠিক আছে। এখন একক ভেক্টর বলতে কি বোঝায় আমরা হয়তো বা দেখে আসছি, আচ্ছা পরে আরও ভালো করে দেখব। এখন এই যে আমরা হিসাব করছি এই ক্রস গুণন কেমনে করব সেটাই তো কথা। তো এখান তো ভেক্টর ফরম্যাটে যেহেতু আছে, ডট গুণনের ক্ষেত্রে আমরা ডট গুণনটা একটু দেখি। ডট গুণনটা কেমন হিসাব করতাম, আচ্ছা এটা দেখানো হয় না, এটা আগে একটু দেখাই আসি, ঠিক আছে। এটা ডট গুণন, খেয়াল রাখো। তো এ ডট বি, ঠিক আছে। এখন এ ভেক্টর সমান যদি দেওয়া থাকে, বি ভেক্টর সমান দেওয়া আছে বি এক্স আই প্লাস বি ওয়াই জে প্লাস বি জেড কে, ঠিক আছে। এই সবগুলো একক ভেক্টর। আর এইটা আছে এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে। এই ভেক্টর যদি হয়ে থাকে তাহলে এটা ডট গুণ হবে। জাস্ট আমরা জানি কি আই ডট আই, প্রথমে আই ডট আই, তারপরে থাকবে কি আই ডট জে। এখন আই ডট জে, আই আর জের মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি। 90 ডিগ্রি হলে আমরা ডট গুণন জানি কি কজ হয়। এখন কজ 90 ডিগ্রির কি কোনো ভ্যালু আছে,
জিরো হয়ে যাবে। তার মানে আমরা খালি আই এর সাথে আই, জে এর সাথে জে, কে এর সাথে কে হিসাব করলে হয়ে যাবে। তার মানে জাস্ট এখন ডট গুণন করব, কি ডট গুণন করব হচ্ছে এ এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড। আশা করি বোঝা গেছে, এটা হচ্ছে ডট প্রোডাক্ট। এখন আমার পরেরটা দেখি, এখন আমরা ক্রস গুণন শিখবো। ক্রস গুণন তো সাইন 0 ডিগ্রির মান কত 0, তার মানে এই ক্ষেত্রে আয়ের সাথে আই হিসাব করে কোনো লাভ নাই, তার মানে হিসাব করতে হবে কি আয়ের সাথে জে, এখানে ক্রস হবে আয়ের সাথে জে, তারপরে হচ্ছে আয়ের সাথে কে, তারপরে হচ্ছে জের সাথে কে, এভাবে চলতেই থাকবে। ঠিক আছে, 6টা গুণন পাবো। তো এখন যদি এই 6টা গুণন পাই তাহলে কীভাবে লেখা যায়, আমরা একবারে ডিরেক্ট ফর্মেটটা দেখে ফেলি যে এমন লেখা যায় এ ভেক্টর ক্রস বি ভেক্টর। এটা সমান লেখা যায় প্রথমে আমরা আই জে কে, এখন এখানে লেখা যাবে কি এ এক্স এ ওয়াই এ জেড বি এক্স বি ওয়াই বি জেড। ঠিক আছে, এইটার আমরা জাস্ট নির্ণায়ক ভ্যালু বের করলেই হয়ে যাবে। নির্ণায়ক ভ্যালু বলতে প্রত্যেকটা আয়ের সাথে গুণ থাকবে কি এ ওয়াই বি জেড মাইনাস বি ওয়াই এ জেড, তারপরে মাইনাস জে, তারপরে কি থাকবে এ এক্স বি জেড, তারপরে হচ্ছে এ জেড বি এক্স, এরকম হিসাব করতে করতে যাবে। আশা করি বুঝে গেছি। ঠিক আছে, আর এইটা আমার আর একটা জিনিস দেখা লাগবে, কই দেখাই, এখানে দেখো যদি এমন হয় যে আই ক্রস জে, এটা কত হবে, এটা হবে হচ্ছে আমরা যদি এখানে লিখি আই জে কে, তুমি হিসাব করবা ঘড়ির কাঁটার দিক বরাবর যে আইয়ের সাথে জে গুণ করলে হবে হচ্ছে কে, এটা সমান হচ্ছে কে, জের সাথে কে গুণ করলে হবে হচ্ছে জে আর কে, ঘুরে কোথায় যাচ্ছে আই। এখন যদি বলতাম আই ক্রস কে, তাহলে কি হইতো আই ক্রস কে হইলে হইতো হচ্ছে আই ক্রস কে উল্টা দিকে যাচ্ছে, তার মানে হচ্ছে মাইনাস জে। আশা করি বুঝতে পারছো। এখন আমরা পরবর্তী ম্যাথে যাই। এখন বলে দিচ্ছে কি এ ক্রস বি, তার মানে এর ভেক্টর গুণন, তারপরে কি এটা মডুলাস দেওয়া, তার মানে জাস্ট মানটা নিয়ে কাজ করা লাগবে। তারপরে ডট গুণনের বর্গ, এটা সমান কত দেওয়া আছে 144। এখন আর এ এর মান দিচ্ছে হচ্ছে 3, বি এর বার কত সেটা তোমাকে বের করতে হবে। দেখি আমরা এখান থেকে লিখতে পারি কি এ বি সাইন থিটা, যেহেতু মডুলাস দেওয়া তার মানে এটার বর্গ করা মানে দিক হিসাব করা লাগবে না। তারপরে কি এ বি কজ থিটা, এটা সমান কত দেওয়া আছে 144। এখন আমরা এখান থেকে এ বি কমন নিতে পারি না, এ স্কোয়ার বি স্কোয়ার, এবার কি থাকে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা, এটা সমান কত থাকে 144। এখন আমরা এই জায়গা থেকে লিখতে পারি যে এইটুক সমান কত 1। এখন এইটুক সমান যদি 1 হয় আর এ স্কোয়ারের মান এর মান দেওয়া আছে, তার মানে বি স্কোয়ার সমান কত লেখা যায় 144 এ স্কোয়ার, এই স্কোয়ারের মান দিয়ে দিচ্ছে 144/3 স্কোয়ার সমান কত 9, তার মানে 144/9 সমান কত আসে 16, তার মানে বি স্কোয়ারের মান কত 16। এখন এখান থেকে আমরা হিসাব করতে পারি না বি সমান কত √16 সমান 4। ঠিক আছে, এই যে তার মানে ডি আনসার। এখন বলছে যে সামুদ্রিকের সন্নিহিত বাহু যথাক্রমে এত এবং এত, এর ক্ষেত্রফল নির্ণয় করো। আমরা সামুদ্রিকের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য ফার্স্ট ওর ক্রস গুণফল যা পাবো ওইটার মানটাই হচ্ছে আমার সামুদ্রিকের ক্ষেত্রফল। এখন ত্রিভুজের ক্ষেত্রফল, সামুদ্রিকের ক্ষেত্রফল বলতে এই যে এমন, এটা ধরলাম একটা সামুদ্রিকের একটা বাহু, এইটার একটা বাহু, তাইলে এইটাকে যদি আমি বর্ধিত করি তাহলে কি আসবে, আচ্ছা এটাই থাক, এটাকে বর্ধিত করলে থাকবে হচ্ছে এরকম। এটা হচ্ছে সামুদ্রিকের যদি ক্ষেত্রফল আমরা হিসাব করতে চাই তাইলে এই অংশের ক্ষেত্রফল কত পাবো, এই অংশের ক্ষেত্রফল পাবো হচ্ছে এই যে এই অংশটা না, এইটুক দ্বারা আবদ্ধ ক্ষেত্রই কি সামুদ্রিকের ক্ষেত্রফল না, এই ক্ষেত্রফল হবে হচ্ছে
প্রথমটা যদি এটা হচ্ছে এ ভেক্টর হয়, এটা যদি বি ভেক্টর হয়, তাহলে ক্ষেত্রফল, পূর্ণ ক্ষেত্রফলটা হবে হচ্ছে এ ক্রস বি, আর এইটার মান। ঠিক আছে, এখন এইটা যদি একটা ত্রিভুজ হইতো, তো একটা ত্রিভুজ হইতো তাহলে আমরা বলতে পারতাম না জাস্ট এইটাকে অর্ধেকভাবে ভাগ করলেই কি একটা ত্রিভুজ না? এইভাবে হিসাব করলে মানে যদি তোমার ত্রিভুজ হইতো তাহলে কি হইতো? আমি যদি আবার আঁকাই, এইটা গেছে একটা বাহু আর এইটা গেছে আর একটা বাহু। এখন এইটার এই দুটোর ক্ষেত্রফল কোনটুকু আসবে? ক্ষেত্রফল আসবে জাস্ট, এখন যদি আমি এটা পূর্ণ করে দিই, এই অংশটাই না, এই অংশটাই কি? এখন এইটাকে আবার সিমেট্রিক যদি আমি বসাই তাহলে কি পাইতাম? এইটার আবার এরকম পাইতাম না? এখন এই যে এই পরের অংশের যে ক্ষেত্রফল পাচ্ছি, পরের অংশের যে ক্ষেত্রফল পাচ্ছি, এই যে এই ক্ষেত্রফলটা দুইটাই কি সমান না? এখন দুইটা মিলায় একটা সামুদ্রিক হচ্ছিল, তাহলে ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফল সমান হাফ গুণিত ভেক্টর দ্বয়ের গুণফল এর মান। এটা কিসের? প্রথমটা হচ্ছে ত্রিভুজ, আর এইটা হচ্ছে সামান্তরিক। আশা করি বোঝা গেছে। এখন পরবর্তীটা আমরা দেখি। ও আচ্ছা, এখন তো আমাকে ম্যাথটা সলভ করতে হবে, তাই না? এখন যদি আমরা এটা তাহলে সলভ করি তাহলে কি আসে? সামুদ্রিকের ক্ষেত্রফল আমরা জানি কি? এ ক্রস বি এর মানটা, তার মানে এটা সমান লেখা যায় কি? আই জে কে। আর এখানে কি প্রথমে এর মান, এর মান কি আসবে? 3, তারপরে আসবে 1, তারপরে আসবে -2, তারপরে আসবে 1, তারপরে আসবে -3, তারপরে আসবে 4। আচ্ছা, আমরা এটা এখন কীভাবে হিসাব করব? জাস্ট এটার নির্ণায়ক বের করব। তাইলে এখানে হচ্ছে আয়ের সাথে এটা গুণ করলে হচ্ছে 4, আর এর পাশে হচ্ছে তোমার 6, তাহলে 4 আর 6 কত হয়? 10। তার মানে একবার যদি লিখি 10i প্লাস এটা এ পাশে, তার মানে হচ্ছে 3 4 12, 12 আর 2 14, মানে 14। আচ্ছা, এখানে তো 10 হয় না, কত হচ্ছিল যে 4 আর -6, তার মানে হচ্ছে -2i মাইনাস এটা হিসাব করলে 3 4 12, 12 আর -14, তারপরে হচ্ছে যে প্লাস মাইনাসে কি মাইনাসই হবে মনে হয়, এটা যদি হিসাব করে, হ্যাঁ মাইনাস, মানে -9 প্লাস তার মানে -10k। তাহলে এই জায়গা থেকে যদি আমরা মান হিসাব করি তাহলে কত আসবে? এটার মান কত? এটার মান আসবে হচ্ছে আমার √2² প্লাস 14² প্লাস 10², এটা সমান আসে হচ্ছে 2² প্লাস 10² 14² রুট অ্যান্সার 10√3, 10√3 একক, তার মানে 10√3² ইউনিট। কারণ ক্ষেত্রফল, তার মানে এখানে ইউনিট হবে, স্কোয়ার ইউনিট হবে। ঠিক আছে, এখন পরেরটা দেখো, পরেরটা কি হচ্ছে? নিচের কোনটি এক্স অক্ষের সমান্তরাল? এক্স অক্ষের সমান্তরাল যদি কোনো কিছু হইতে চাই, আমি ধরলাম একটা ভেক্টর এ ভেক্টর সমান দেওয়া আছে এ এক্স এ আই প্লাস বি জে প্লাস সি কে। এখন এক্স অক্ষের সমান্তরাল হইলে কি হইতো? এই অংশটুকু কত হইতে হবে? এই অংশটুকু যদি 0 হয় তাহলে সেটা হবে এক্স অক্ষের সমান্তরাল। তার মানে জে আর কে থাকতে পারবে না, শুধুমাত্র আই থাকতে পারবে। এখন আমরা দেখবো এটা কোনটাই শুধুমাত্র আই থাকে। দেখো তো, আই ক্রস জে, জে ক্রস আই সমান কত আসে? আমরা যদি লিখি আই জে কে,
ঘড়ির কাঁটার দিকে হিসাব করব। তার মানে হচ্ছে জে ক্রস আই, তার মানে হচ্ছে মাইনাস কে ক্রস, এখানে হচ্ছে, আর প্রথমে হচ্ছে কি আই ক্রস আই কত ছিল 0, তার মানে হচ্ছে এটা হচ্ছে মাইনাস কে, তারপরে হচ্ছে 0 ক্রস মাইনাস কে। ঠিক আছে, তার মানে এটা তো কোনোভাবেই এক্স অক্ষের সমান্তরাল না। পরেরটা দেখি, যোগ ছিল, তার মানে জাস্ট মাইনাস কে হবে। এখন এটা হচ্ছে আই ক্রস কে, আচ্ছা আই ক্রস জে সমান কত কে, কে ক্রস কে সমান কত আসবে 0, তাই না? কারণ কি দুইটার ক্রস গুণন সবসময় সেম হইলে, ধরতে কোণ 0 হইলে ক্রস গুণন কত হয়, ক্রস গুণন 0 হয়। এখন এইটা কত হবে আই ক্রস জে, এটা সমান কি কে ক্রস জে, কে ক্রস জে সমান কত আসে মাইনাস আই। এইটা কি এক্স অক্ষের সমান্তরাল না, তার মানে এইটা এক্স অক্ষের সমান্তরাল। আর 2 নম্বর দেখি জে ক্রস কে ক্রস জে কত হয়, কে ক্রস জে মাইনাস আইয়ের সাথে আবার কে গুণ করলে জে হবে। ঠিক আছে, তার মানে এইটা হবে না। এখন আমরা পরেরটা দেখি, এখন এখানে কি বলছে জে ক্রস কে সমান কত আসে আই জে ক্রস কে, এটা সমান কি আসে জাস্ট আই আসে না, তার মানে জে ক্রস আই। জে ক্রস আই সমান কত, জে ক্রস আই সমান কি মাইনাস কে, মানে মাইনাস কে হবে অ্যান্সার। ঠিক আছে, এখন এর পরেরটা কি আসবে দেখো, আচ্ছা এটা তো কি করায় আছে, বুঝতে দিই আমি হিসেব করে দেখাই। রেকর্ড করছিলাম, রেকর্ড করার পরে দেখি যে রেকর্ড হয় নাই, পরে আবার করা লাগছে। হ্যাঁ দেখি, এখন দুইটা ভেক্টরের বলছে মধ্যবর্তী কোণ নির্ণয় করো। আমরা কোণ নির্ণয়ের জন্য কি শিখছিলাম, যে ডট গুণন এবং ক্রস গুণন। আমরা ডট গুণন দিয়ে সবসময় কোণ বের করি, তাহলে ওটা ইজি হয়। এখন ডট গুণন কী হয়, তার মানে এ ডট বি সমান লেখা যায় কি এ বি কস থিটা। এখন কস থিটা সমান কি লেখা যাবে এ ডট বি বাই এর মান বি এর মান। এখন এখানে দেওয়া আছে দেখো এ ডট বি। এখন এ আমরা ডট গুণন সমান কী হয়েছিলাম, যে আই এর সাথে আই গুণন, জের সাথে জে গুণন, আর কে এর সাথে কে গুণন। ঠিক আছে না? এখন যদি এমন হয় তাহলে আমরা কি করতে পারি, এখানে কি আছে আই এর সাথে আই গুণন করলে কি হবে 2, আর নিচে আসবে হচ্ছে √5, কারণ কি এই জায়গা 1 গুণিত আর এই আসবে √5, তার মানে জাস্ট √5। এটা থাকে কি থিটা সমান cos ইনভার্স 2/√5। এটা আসবে কত, cos ইনভার্স 2/√5 সমান কত আসে, এই যে 26.57। আচ্ছা এবার পরেরটা দেখো, দেওয়া আছে কি এ ভেক্টর এবং বি ভেক্টর দেওয়া আছে, এ ক্রস বি এর জন্য নিচের কোনটি সঠিক। এ ক্রস বি এর মান বের করতে বলছে। আমরা এ ক্রস বি সমান কীভাবে বের করি, দুইটার ক্রস গুণন বের করার জন্য আমার কাজ হচ্ছে আই জে কে। এখন এর সাথে এর জায়গায় কি আছে 3 - 4 2, আর বি এর জায়গায় আসছে 6 2 - 3। ঠিক আছে, এখন আমার কাজ কি জাস্ট এটার নির্ণায়কের মান বের করা। নির্ণায়ক বের করার জন্য আই এর সাথে কত গুণ হবে, 3 4 12 আর -4, তার মানে 8। একবারে লিখি, তার মানে 8 আই, তারপরে 3 4 12, তার মানে -8 নাকি, আচ্ছা মাইনাস মানে প্লাস, সরি মাইনাস না, এখানে আসবে হচ্ছে 8 আই, আর তারপরে জে এর ক্ষেত্রে কি আসবে 3 9, আর আবার হচ্ছে 9 প্লাস 6 দুগুণে 12, 9 আর 12 কত হবে 21, তার মানে +21 জে, তারপরে 3 2 6 আর হচ্ছে 3 4 24, তার মানে 30 + 30 কে। এটা কোনটার সাথে মিলে যায়,
এই যে এখন এ ভেক্টর এবং বি ভেক্টরের ডট গুণন দেওয়া আছে, ক্রস গুণনও দেওয়া আছে, মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বলছে। কোণ নির্ণয় করার জন্য আমরা কি করতে পারি? কোণ নির্ণয়ের জন্য এ অর্থাৎ ডট বি, এটার মান সমান দেওয়া আছে কি এ বি কস থিটা, এটা সমান কত দেওয়া আছে 3। আবার এ ক্রস বি, ঠিক আছে, এটা সমান কি লেখা যায় এ বি সাইন থিটা, কারণ দিক নেওয়ার দরকার নাই, মডুলাস ভ্যালু, এটা সমান হচ্ছে √3। সমীকরণ 1 সমীকরণ 2 এবং সমীকরণ 1/2 করো তো, তাহলে কি আসছে এ বি কাটা যায়, তার মানে এখানে আসে ট্যান থিটা সমান √3/3। এখান থেকে থিটা সমান কত আসে ট্যান ইনভার্স 1/√3, তার মানে 3 ডিগ্রি। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে, খুবই সহজ ম্যাথ। এবার হচ্ছে ভেক্টরের অন্তরীকরণ। ভেক্টরের অন্তরীকরণ হচ্ছে প্রথমে গ্রাডিয়েন্ট। গ্রাডিয়েন্ট কি? গ্রাডিয়েন্ট হচ্ছে একটা স্কেলার ক্ষেত্রকে ভেক্টর ক্ষেত্রে রূপান্তর করার একটা মাধ্যম। আর গ্রাডিয়েন্টের কাজ কি? গ্রাডিয়েন্টে কি করা হয়? গ্রাডিয়েন্ট দিয়ে কোনো একটা ভেক্টর রাশির সর্বোচ্চ মানের পরিবর্তন এবং দিকের পরিবর্তন হিসাব করা হয়, ঠিক আছে। এখন গ্রাডিয়েন্ট যদি আমি লিখি, গ্রাডিয়েন্টকে প্রকাশ করা হয়, আমি লিখলাম ax3y² z, ঠিক আছে। এখন গ্রেডিয়েন্ট হচ্ছে, কারণ ভেক্টর ডিফারেন্সিয়াল একটা অপারেটর আছে যেটাকে বলা হয় হচ্ছে নাবলা, এটা সমান আছে del/del x i প্লাস del/del y j প্লাস del/del z k, ঠিক আছে। এখন এটা তো স্কেলার ক্ষেত্র, এটা যদি সবসময় গুণ হয় তাহলে আমার কেমন আসবে? আমার গ্রেডিয়েন্ট আসবে হচ্ছে del/del x phi I প্লাস del/del y phi j প্লাস del/del z phi k, ঠিক আছে। এটা হচ্ছে আমার গ্রেডিয়েন্ট, বুঝছি। এখন এটাতে কি করব আমরা? মূলত আমাদের যে স্কেলার ক্ষেত্র থাকবে সেটার ভেক্টর ক্ষেত্র নির্ণয় করব। আর এর কাজ তো বললাম। এবার হচ্ছে ডাইভারজেন্স। পুরো ক্লাসটাই রেকর্ড করা হয়েছিল, তারপরে দেখি যে আচ্ছা এখন দেখো ডাইভারজেন্স। ডাইভারজেন্স ক্ষেত্রে কি? ডাইভারজেন্স বলতে বোঝাই হচ্ছে আমার কোনো একটা ভেক্টর ক্ষেত্রের ডট গুণন, ঠিক আছে। ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর নাবলার সাথে যদি আমি কোনো একটা ভেক্টর রাশির ডট গুণন করি তাহলে যা পাবো সেটা হচ্ছে ডাইভারজেন্স। ডাইভারজেন্স কেন হিসাব করা হয়? কোনো একটা ভেক্টরের আমার হিসাব করা হয় যে ভেক্টরের যে মানে আয়তন, আয়তন কি বৃদ্ধি পাবে না হ্রাস পাবে না সেম থাকবে, এটা হিসাব করার জন্য, মানে অথবা কোনো একটা ভেক্টরের প্রবেশ পথ এবং বাহিরের পথের যে আমার আয়তন, এটা হিসাব করার জন্য ভেক্টরের ডাইভারজেন্স ব্যবহার করা হয়, ঠিক আছে। আমি দেখাচ্ছি, দেখো এমন একটা যদি ভেক্টর থাকে, এটা হচ্ছে ধরলাম একটা পথ। এখন এই জায়গায় যে ভেক্টরগুলা প্রবেশ করবে, হ্যাঁ হ্যাঁ আমি ধরলাম যে এই ভেক্টরগুলা এই যে এইভাবে আসছে, ঠিক আছে। এইভাবে আসে যদি সেমভাবে বের হয়ে যায়, অথবা এমন হইতে পারে যে অনেক প্রসারিত হয়ে আসছে, মানে অনেক আসছে এরকম এরকম সংকুচিত হয়েছে, তারপরে বের হচ্ছে এরকমভাবে, এইভাবে, ঠিক আছে। আবার এমন হইতে পারে যে এইভাবে আসছে ভেক্টরটা, পরে বের হয়ে যাচ্ছে এইভাবে, ঠিক আছে। প্রত্যেক ক্ষেত্রে এইটা আমার হিসাব করা হয় ভেক্টরের ডাইভারজেন্স দিয়ে, ঠিক আছে। যদি এমন হয় যে ভেক্টরের ডাইভারজেন্স পজিটিভ, তাহলে হচ্ছে আয়তন বৃদ্ধি পাবে, ঘনত্ব কম হবে। আচ্ছা আমরা পরে দেখি এইগুলো, ঠিক আছে। আগে আমি এইগুলো মুছে আগে আমরা এখন ডাইভারজেন্স। ডাইভারজেন্স একটা ভেক্টর রাশি, ঠিক আছে, ধরলাম এইটা। ডাইভারজেন্স বলতে ভেক্টর রাশিকে স্কেলার ক্ষেত্রে পরিণত করতে হলে ডাইভারজেন্স ইউজ করা হয়।
এইটা যদি হয় হচ্ছে এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে ভেক্টর। আর ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর ন্যাবলা সমান আমরা জানি এটা সমান কি থাকবে, ডেল বাই ডেল এক্স আই প্লাস ডেল বাই ডেল ওয়াই জে প্লাস ডেল বাই ডেল জেড কে। ঠিক আছে, এখন এইটার সাথে আমরা ডাইভারজেন্স করলে কি পাবো, আয়ের সাথে আই, এর সাথে জে ডট গুণন, তার মানে ডট গুণন করলে আমার ডেল এ, এটা সমান কি লেখা যায়, আয়ের সাথে আই জের সাথে, কারণ আয়ের সাথে জে গুণ করবে কোনো লাভ নেই, ডট গুণনে কি হয় কস, কজ হয়, কজ দিয়ে হিসাব করা লাগে, এবার কজ দিয়ে হিসাব করলে কজ 0 ডিগ্রির মান কত 1, কজ 90 ডিগ্রি মান 0, তার মানে আয়ের সাথে যে হিসাব করলেও 90 ডিগ্রি, আয়ের সাথে কে হিসাব করলেও 90 ডিগ্রি, ওইগুলো তো আমার লাভ নাই কারণ সব 0 হয়ে যাচ্ছে। তার মানে এখানে হিসাব করতে হবে ডেল বাই ডেল এক্স এ এক্স প্লাস ডেল বাই ডেল ওয়াই এ ওয়াই প্লাস ডেল বাই ডেল জেড এ জেড। এখন আমরা দেখব যে এই ডাইভারজেন্স দিয়ে কী করা যায়। যদি এমন হয় ডাইভারজেন্স অফ পি এটা যদি প্লাস হয় তাইলে আমার এর ভলিউমটা কি হবে, বাড়বে, আর ডেনসিটি হচ্ছে কমবে। ঠিক আছে, আবার ডাইভারজেন্স পি সমান যদি 0 হয় তাহলে হচ্ছে সেমই থাকবে, এবং ডাইভারজেন্স পি যদি কমে যায় মানে মাইনাস হয় তাহলে সেটা হবে ভলিউম কমবে, ডেনসিটি, ভলিউম যদি কমে অবশ্যই ডেনসিটি কি বেড়ে যাবে না, কারণ একটা আয়তন যদি সেম হয়, এখন এই আয়তন যদি কমায় আনি, উপাদান যদি সমপরিমাণ থাকে তাহলে কি সব কাছাকাছি চলে আসবে, ঘনত্ব বেড়ে যায়, এবং আয়তন যদি আমরা বাড়াই ফেলি তাইলে অনেক দূরে দূরে অণুগুলো চলে যায়, তখন কি হয় ঘনত্ব কমে যায়। ওই কনসেপ্টে আমরা বলতে পারবো যে হচ্ছে কখন কি হয়। এবার হচ্ছে কার্ভ, কার্ভ হচ্ছে ডেল ক্রস, আমি ধরলাম একটা ভেক্টর আছে পি, এটা হচ্ছে কার্ভ। কার্ভ হচ্ছে কোনো একটা ভেক্টর যদি দেওয়া থাকে এটাকে জাস্ট আমরা ক্রস গুণ করব। ও আগেরটাই বলা হয় না একটা কথা, সেটা হচ্ছে এই যে আমরা যখন ডাইভারজেন্স হিসাব করব, ডাইভারজেন্স কি ডট গুণ না, ডট গুণ হচ্ছে এ ভেক্টর ইন্টু বি ভেক্টর, এটা সমান কী ছিল বি ভেক্টর ইন্টু এ ভেক্টর, এটা লেখা যাইতো না, কারণ কি বিনিময় সূত্র ডট গুণন মাইনে চলে, কিন্তু ক্রস গুণও মানে ডাইভারজেন্সের ক্ষেত্রে এমন আমরা লিখতে পারবো না, এ ক্রস এ ভেক্টর নট ইকুয়াল, ঠিক আছে, মানে এইভাবে লেখাই যাবে না, কারণ হচ্ছে ওইটা একটা অপারেটর। এখন এই ক্ষেত্রে কি হয়, কার্ল কি, কার্ল হচ্ছে কোনো একটা ভেক্টর রাশির ঘূর্ণয়ন নির্দেশ করে, কোনো একটা বিন্দুতে কতটুকু ঘূর্ণয়নশীল নাকি ঘূর্ণয়নশীল না সেটা নির্দেশ করে, বা সংরক্ষণশীল না সেটা নির্দেশ করে। কিভাবে নির্দেশ করে, যদি এটার কার্ল 0 হয় তাহলে সেটা বলবো অঘূর্ণয়নশীল এবং সংরক্ষণশীল, ঠিক আছে, আর যদি 0 না হয় তাহলে ঘূর্ণয়নশীল এবং অসংরক্ষণশীল। দেখি এটাকে আমরা কীভাবে লিখতাম, আমরা একদম সেম ক্রস গুণন যেমনি লিখলাম ওই রকম লেখা লিখবো। এটা সমান লেখা যায় কি আই জে কে, এখন এর নিচে কী হবে ডেল বাই ডেল এক্স ডেল বাই ডেল ওয়াই ডেল বাই ডেল জেড, কারণ কি আমরা ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর সবগুলোর সামনে কি ডেল বাই ডেল এক্স ডেল বাই ডেল ওয়াই ডেল বাই ডেল জেড ছিল না, এখন এই জায়গায় পি এর জায়গায় আমি লিখলাম এ এক্স এ ওয়াই এ জেড, সেখানে পি না দিয়ে এ দিই তাহলে বিষয়টা ভালো দেখাবে। আচ্ছা, এখন এইটাও আমার যখন দুইটা ভেক্টর ছিল যে এমন, যদি একটা ভেক্টর এ হতো আর একটা ভেক্টর বি হইতো তাহলে আমরা কি লিখতাম, এইটা সমান হচ্ছে মাইনাস বি ভেক্টর ক্রস এ ভেক্টর লেখা যাইতো না, ঠিক আছে না, এটা লিখতে পারতাম, কিন্তু ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটরে এমন লেখা যাবে না।
কারণ হচ্ছে এটা অপারেটর, তখন তুমি কিছু হিসাবই করতে পারবা না। কারণ দেখো ডেল বাই ডেল এক্স, এর সামনে আমি ধরলাম যে হচ্ছে পি অফ এক্স আছে, তাহলে এরপরে কি কিসের হিসাব করবো, কিসের ডিফারেন্সিয়েশন করবা, সে এই জিনিসটাই নাই। ঠিক আছে, এইভাবে সম্ভব না। এখন আমরা দেখি কিছু, ও আচ্ছা এইগুলো একটু পরে আসি, আগে আমরা কার্লের জিনিসপত্রগুলো দেখে আসি। হ্যাঁ, দেখো কোনো একটি গ্যাসীয় পদার্থের আয়তন ভি হইলে, আয়তন ভি, এবার বলছে দুইটার এই ভেক্টরটার কি ডট গুণন ধনাত্মক হইলে, তার মানে ডট গুণন বলতে ডাইভারজেন্স, এটার সাথে ভি এর ডাইভারজেন্স করার পরে এটা যদি প্লাস হয় তাহলে কি হবে, আমরা বলেছিলাম যে আচ্ছা এখানে দাগানোই আছে থাক, তো ঘনত্ব কমবে আয়তন বৃদ্ধি পাবে। ঠিক আছে, কারণ এটা প্লাস হইলে ঘনত্ব কমে আয়তন বৃদ্ধি পায়, মাইনাস হইলে কি হয় ঘনত্ব বৃদ্ধি পায় আয়তন কমে, আর সমান হইলে ঘনত্বও যা থাকবে আয়তনও থাকবে, কোনো সেন্স নাই। এখন বলছে কোনো ভেক্টর রাশির কাল শূন্য হলে ভেক্টরটি কেমন হবে। আমি কাল শূন্য বলতে কি বোঝাই, কোনো ভেক্টর রাশি এরকম, এটার সাথে আমি পি ভেক্টর গুণ করলাম, এটার কার্ল কত শূন্য, এটা দ্বারা বোঝাই হচ্ছে ভেক্টর কি ঘূর্ণনশীল না, মানে একটা নির্দিষ্ট বিন্দুর জন্য, কিন্তু এটা সবসময় একটা নির্দিষ্ট বিন্দুর জন্য হিসাব হবে, অথবা সব বিন্দুর জন্য হইতে পারে। ঠিক আছে, তখন কি হবে ভেক্টরটি ঘূর্ণনশীল নয় এবং সংরক্ষণশীল, মানে অঘূর্ণনশীল এবং সংরক্ষণশীল হবে। এখন বলছে একটি ভেক্টর অঘূর্ণনশীল হয় যদি কি, আমরা বললাম যে ভেক্টরটার কার্ল শূন্য, এটা কোনটা, এই যে এটা। এখন একটি ভেক্টরের ক্ষেত্রে অঘূর্ণনশীল হবে যদি কার্ল শূন্য হয়, তাইলে অঘূর্ণনশীল হবে। ডট গুণন কি শূন্য হওয়ার প্রয়োজন আছে, মানে ডাইভারজেন্স না, এটা ম্যান্ডেটরি না। এখন একটা ভেক্টর, এটা ধরলাম আমি পি আর এটা ধরলাম কিউ। এখন তোমাকে বলছে যে দুইটা বিপরীত ভেক্টর হওয়ার শর্ত কি, আর পি ভেক্টর সমান মাইনাস অফ কিউ ভেক্টর হইতে হবে না, তাইলে কি দুইটার দিক বিপরীত দিকে হইতে হবে। আবার যদি এমন হয় পি এর মান সমান কিউ এর মান, এই দুইটা যদি সমান হয় তাহলে কি একটা একটার বিপরীত হওয়ার শর্ত না। এখন দেখো তো এই ক্ষেত্রে পি প্লাস কিউ কত হবে, শূন্য হবে, প্রথমটা সঠিক। দুইটা ডট গুণন কি শূন্য হবে, কারণ এরকম অবস্থায় এদের মধ্যবর্তী কোণ কত, 180 ডিগ্রি না, কজ 180 ডিগ্রি মান কি শূন্য না, সাইন 180 ডিগ্রি মান অবশ্যই শূন্য, তার মানে 3 নম্বরটাও সঠিক হবে, তার মানে হবে 1 ও 3, 1 ও 3, 1 ও 3 নাই, তার মানে এটা এটা। এখন দেখি পরের, এটা দেওয়া আছে যে একটি ভেক্টর এ এত বি এত, এ বি সমান এত, এ এর মধ্যবর্তী কোণ কত। ঠিক আছে, এ বি এর মধ্যবর্তী কোণ কত, আমরা লিখতে পারি কি এ বি সমান, সরি এ ভেক্টর আর বি ভেক্টর ডট গুণন সমান কি লেখা যায়, এ বি কজ থিটা। এখন থিটা সমান কি লেখা যায়, কজ ইনভার্স, উপরে থাকবে কি এ ডট বি, আর নিচে থাকবে এ এর মান সাথে বি এর মান। এখন এ ডট বি সমান কত 4, আর এর মান আর বি এর মান কত আসবে, এর মান আসবে 2 আর বি এর মান আসবে 4, সমান কত আসবে কজ ইনভার্স হাফ, এটা সমান লেখা যায় 60 ডিগ্রি। ঠিক আছে, কজ হাফ সমান, হ্যাঁ কজ হাফ সমান 60 ডিগ্রি, তার মানে এইটা সঠিক। বুঝতে পারছি। এইবার দেখো তো এইটা কি করা যায়, এইটা যে তোমার আই ডট কে প্লাস জে ডট কে। এখন দেখো তো দুইটার মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি না, 90 ডিগ্রি হলে কি হয়, এটা সমান শূন্য হবে, এটা সমানও শূন্য হবে, দুইটা সমান শূন্য হলে কি জাস্ট এইটা। এখন নেক্সটটা এই যে এই যে একটা ভেক্টর বলছে সলিনয়েডাল, ভেক্টর কখন সলিনয়েডাল হয়, যখন তাদের ডাইভারজেন্স শূন্য হবে। ঠিক আছে, ডাইভারজেন্স কী ছিল, তো এইটার সাথে ডট গুণ করবো ভেক্টরকে, এটা যদি শূন্য হয় তাহলে সেটা বলবো সলিনয়েডাল।
তো এটা সলিনয়েডাল হইতে হলে মানে আমার আগত রাশি যেগুলো হবে এইটা এবং বের হওয়ার সময় সবগুলো সেম থাকবে, মানে এমন হবে না যে প্রসারিত হয়ে গেছে বা সংকুচিত হয়েছে, এমন হলে কিন্তু সলিনয়েডাল না। এখন দেখি আমরা ডট গুণন কী করতে পারি। তার মানে ডট গুণনের সময় আমরা লিখছিলাম ডিরেক্ট যে এমন ডেল বাই ডেল এক্স, এইটার জাস্ট এক্সের সাথে যে চলকগুলো আছে মানে আয়ের সাথে যা আছে, আয়ের সাথে আছে কি পি এক্স প্লাস ওয়াই, ঠিক আছে, প্লাস এখন ডাইভারজেন্স মানে একবার আমি লিখি, তারপরে ডেল বাই ডেল ওয়াই, এটার সাথে কি আছে ওয়াই ইন্টু টু জেড, তারপরে ডেল বাই ডেল জেড, এটার সাথে আছে এক্স প্লাস থ্রি ওয়াই। এখন এটা এভাবে কীভাবে লিখলাম সেটা তো পূর্বে আমি দেখাই দিছি তাই না, যেমন যে ডেল বাই ডেল এক্স এর সাথে এক্স, ডেল বাই ডেল ওয়াই এর সাথে ওয়াই প্লাস ডেল বাই ডেল জেড এর সাথে জেড, ঠিক আছে। তো এই জায়গা থেকে আমরা কি লিখতে পারি, এটা সমান কত শূন্য লিখে রাখলাম, আর এই সাইডে এখানে থাকবে হচ্ছে কি পি, এটা কি ওয়াই এর সাপেক্ষে কনস্ট্যান্ট কারণ পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, আর ওয়াই এখানে থাকবে কি ওয়ান, আর এখানে থাকবে কি আচ্ছা এখানে তো জেড ছিল, ঠিক আছে, তারপরে এখানে থাকবে জাস্ট থ্রি, এটা সমান কত শূন্য, তারপরে পি সমান কত -4, -4 কোনটা আছে এই যে, তার মানে পি এর মান -4 হইলে ভেক্টরটা কি সলিনয়েডাল হবে। এখন দেখো এই জায়গায় একটা ভেক্টর দেওয়া আছে, ভেক্টর না একটা স্কেলার রাশি দেওয়া আছে কিউ এক্স ওয়াই সমান এত, তার মানে এবার বলছে তোমাকে ভেক্টরটার এত বিন্দুতে এটা নির্ণয় করতে, ঠিক আছে। তো এইটা কি, এইটা একটা স্কেলার রাশি, স্কেলারকে আমরা যদি এর সাথে ন্যাবলা গুণ করি তাহলে কি আসবে, একটা ভেক্টর রাশি আসবে, কী হবে গ্রাডিয়েন্ট। তো গ্রাডিয়েন্টটা আমার কেমন হিসাব করে দেখি, তার মানে ডেল ইন্টু কিউ, এটা সমান লেখা যায় ডেল বাই ডেল এক্স, এর সাথে হচ্ছে কিউ সমান কত 3x স্কোয়ার ওয়াই প্লাস ডেল বাই ডেল ওয়াই 3x স্কোয়ার ওয়াই, ঠিক আছে। আর জেড তো লাগবে না কারণ এটা 2 ডাইমেনশন বলেই দিছে। এবার এইটুক সমান কি লেখা যায় এক্স, তার মানে 6x ওয়াই, আর এইটা ওয়াইয়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে 3x স্কোয়ার। এটা কোন বিন্দুতে হিসাব করব, আমার 1,-2 এই বিন্দুতে এটা সমান কত আসবে 6 ইন্টু 1 গুণিত -2 প্লাস 6 গুণিত 1, তার মানে হচ্ছে -6। ও আচ্ছা, এটা একটু ডাইভারজেন্স, এর সাথে তো আই ছিল একটা করে, কারণ হচ্ছে যে প্রত্যেকটাই কি আমার ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর ন্যাবলা সমান কি লেখা যায়, তারপরে এটা হচ্ছে আই, এটা হচ্ছে জে, ভেক্টর ন্যাবলা সমান ডেল বাই ডেল এক্স ফাই ইন্টু আই, তাই না, ডেল বাই ডেল ওয়াই ফাই জে, আই দিয়ে লিখলে কি হয় -12i -12i প্লাস 6j, -12i প্লাস 6j কোনটা বি নাম্বার অ্যান্সার, ঠিক আছে। এইবার আমার কি দেওয়া আছে, আর সমান যদি এত হয় তাহলে এর ডাইভারজেন্স কত, ডাইভারজেন্স সমান আমরা লিখতে পারি কি ফাই ইন্টু আর, এটা সমান লেখা যায় ডেল বাই ডেল এক্স ইন্টু এক্সের সাথে আছে এক্স প্লাস ডেল বাই ডেল ওয়াই ইন্টু এক্সের সাথে আছে কি ওয়াই, ডেল বাই ডেল জেড সমান জেড। এখন এটাকে 1 কি হলে 1 প্লাস এটার সাথে এটা হিসাব করলে 1 প্লাস 1, তার মানে এটা হচ্ছে 3, ঠিক আছে। জাস্ট ডিফারেন্সিয়েশন, ডিফারেন্সিয়েশন তো আমরা বুঝি। এখন বলছে ভেক্টর ক্ষেত্রে ভি অঘূর্ণনশীল হলে নিচের কোনটি সঠিক। অঘূর্ণনশীল মানে কি কার্ল শূন্য, ঠিক আছে, কার্ল শূন্য কোনটা এটা। এখন বলছে নিচের কোনটি সলিনয়েডাল, সলিনয়েডালের জন্য আমার শর্ত কি ছিল যে ডট গুণন শূন্য, ঠিক আছে, মানে ডাইভারজেন্স শূন্য, ডাইভারজেন্স কোনটা এইটা। আচ্ছা এখন বাকি আছে কোনটা কোনটা আমরা ওইগুলো সলভ করে আসি। ঠিক আছে, এখন দেখি এইগুলা। এখন কি বলছে পি ভেক্টর এত হলে
কিউ এর মান কত হবে যখন পি ভেক্টরটা একটি একক ভেক্টর। একক ভেক্টরের মান কত হয়? এটা একটা একক ভেক্টর হইলে এর মান কত হবে? 1 হবে। তাহলে 1 হয়ে এলে এখন আমরা একটা বসাই 1/2 এর স্কোয়ার প্লাস 1/2 এর স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার সমান 1। এখন এটা সমান কিউ সমান কত পাই? ক্যালকুলেটর তো আসছে, আমরা ক্যালকুলেটরতে ক্যালকুলেশনটা করে নিই। 1/4 প্লাস 1/4টা মানে 1/2, 1 মাইনাস 1/2, 1/2, 1/2 রুট করলে হচ্ছে 1/√2। ঠিক আছে, তাহলে এটা আসবে এটা। এখন একটি ত্রিমাত্রিক ভেক্টর এত ওয়াই অক্ষের উপাংশ কত? ওয়াই অক্ষের উপাংশ আমরা জাস্ট কীভাবে হিসাব করবো? ওয়াই বরাবর কত আছে? 16, আর বাদ বাকি মোটটা মান কত? 3 স্কোয়ার প্লাস 16 স্কোয়ার প্লাস 9 স্কোয়ার। এটা সমান কত আসে? আচ্ছা, এটা আসার মতো একটা অপশনে মনে হয় আছে, সি নাম্বার। দেখি নিচে এটা মেলে নাকি। 3 স্কোয়ার প্লাস 16 স্কোয়ার প্লাস 9 স্কোয়ার, এটা আসে √346। তার মানে সি নাম্বার অ্যান্সার। এখন বলছে 5 নিউটন এবং 10 নিউটন মানে দুইটা বল। দুইটা বলের প্রথমটা কত? এটা হচ্ছে 5 নিউটন, আরেকটা আছে 10 নিউটন। এই মানে দুইটা বল কোনো কণার উপর ক্রিয়ারত হইলে নিচের কোণ বলটি কণাটির উপর লব্ধি বলের সমান হইতে পারবে না। লব্ধি হইতে পারবে না, এটা জাস্ট আমি দাগাই রাখছি কেন? ও আচ্ছা, রেকর্ডেড হয়ে এইটাছে, খুব ডিস্টার্ব দিচ্ছে। হ্যাঁ, তার মানে আমার কি হইতে পারে? দুইটি বল কোনো কণার উপর ক্রিয়ারত হলে নিচের কোণটি লব্ধি হইতে পারে না। লব্ধি কোণ পর্যন্ত হইতে পারে? পি থেকে কিউ এর ডিফারেন্স থেকে শুরু করে লব্ধি হইতে পারবে এদের সর্বোচ্চ যোগফলের সমান পর্যন্ত। এর বাইরে কি হইতে পারে? এটা আমরা প্রথমে প্রমাণে দেখে আসছি যে লব্ধির সীমা হচ্ছে এই পর্যন্ত। ঠিক আছে, এখন লব্ধির সীমা এই পর্যন্ত হইলেও সর্বনিম্ন মান কত হইতে পারবে? 5। কারণ কি 10 - 5 5, আর সর্বোচ্চ হইতে পারবে 10 + 5 হচ্ছে 15। এই পর্যন্ত হইতে পারবে, তার মানে এটা ঠাদ ব্যবধি। তার মানে এটা হবে সি, এটা সম্ভব না। এখন তোমাকে বলছে এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টরের মানগুলো যথাক্রমে এত, এ এবং সি এর মধ্যবর্তী কোণ কত হবে? ঠিক আছে, এখন আমার শর্তটা দেওয়া আছে, কোণ লাগবে কার কার? এ সি এর মধ্যবর্তী কোণ। ঠিক আছে, এখন এ সি এর মধ্যবর্তী কোণ আমরা কীভাবে হিসাব করব? এ সি এর মধ্যবর্তী কোণ হিসাব করে একটা শর্ত দিছে, শর্তটা আগে লিখি। এ ভেক্টর সমান বি ভেক্টর প্লাস সি ভেক্টর। এখন আমার কাজ কি? এখন এ আর সি এর মধ্যবর্তী কোণ লাগবে। এখন এই জায়গা থেকে যদি আমি বড় করি তাহলে কী পাবো? বি আর সি এর মধ্যবর্তী কোণ পেয়ে যাবো। তোমার লাগবে হচ্ছে এ সি, তার মানে এ আর সিকে সেম এক পাশে নিয়ে আসি। তাহলে এটা নিয়ে আসলে কি আসবে? এ ভেক্টর মাইনাস সি ভেক্টর সমান বি ভেক্টর। আচ্ছা, এইবার আমরা বর্গ করি। বর্গ করলে কি থাকে? আমরা জানি কি দুইটা ভেক্টর যদি বর্গ করি তাহলে কেমন হয়? এ ভেক্টর আর এ ভেক্টর এটা ডট গুণ হয়ে যায় না? তার মানে এ স্কোয়ার কস স্কোয়ার 0 ডিগ্রি, সরি এ স্কোয়ার কস 0 ডিগ্রি। কস 0 ডিগ্রি সমান কত আসে? কস 0 ডিগ্রি মানে 1, তার মানে এ স্কোয়ার আসে। তার মানে আমরা ডট গুণন করি সবসময়। এখন ডট গুণন করলে দেখো তো এটা সমান লেখা যায় না এ স্কোয়ার প্লাস সি সমান লেখা যায় সি স্কোয়ার প্লাস মাইনাস কি মাইনাস হবে? মাইনাস হলে কি আসে? -2ac কস কত ডিগ্রি? আমরা থিটায় বের করব, আর এখানে বি স্কোয়ার। এখন এইটাকে এই পাশে নিলে কি থাকে? কস থিটা সমান থাকে হচ্ছে বি স্কোয়ার, সরি এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস কাটে এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 2ac, এটাই তো থাকে। এখন মান বসাই, থিটা সমান কজ ইনভার্স উপরে কি আছে? এ স্কোয়ার সি স্কোয়ার, তার মানে 5 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার বাই 2 ইন্টু 5 ইন্টু 3। এখন এটা কজ ইনভার্স কত থাকে? দেখো ক্যালকুলেট করলে 25 প্লাস 9, তার মানে হচ্ছে 34, 34 মাইনাস 16 18, 18 আর তার 3 5 15, 15 দুগুণে 30 ভাগ 30, তার মানে 3/5 কজ ইনভার্স 3/5 কোনটা? তার মানে এ নাম্বারে অ্যান্সার। ঠিক আছে, এখন দেখি পরের ম্যাথ কি আছে।
আচ্ছা, এগুলো দেখাই নাই গ্যাসীয় পদার্থের আয়তন এত হইলে, হ্যাঁ এগুলো সব দেখানো হয়েছে। তার মানে আজকে এই পর্যন্তই। আর কিছু আছে কি দেখি? হ্যাঁ, তাহলে আজকে এই পর্যন্তই, আর কিছু বাকি নাই। তো আমি যেইগুলো করাইছি এইগুলো করাইলে আশা করা যায় তোমাদের বোর্ড পরীক্ষায় যতগুলো টাইপ আছে সবগুলো কভার হয়ে গেছে। এবং সিকিউর জন্য তো আমি ওরকম কিছু দেখাইনি, মানে সিকিউ বলতে আমি সৃজনশীলের গ ঘয়ের কথা বলছি। তো এইগুলোর জন্য তোমার বাসায় একটু প্র্যাকটিস করো, আর আমরা চেষ্টা করব যে তোমাদের ওয়ান শট সিকিউ ক্লাস দেওয়ার জন্য। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।